আসসালামু আলাইকুম আমার আদরের হোয়াইট কোট ক্রু। এইচএসসি 24 ছিল, তোমরা তোমরা এখন এমবিবিএস ফার্স্ট ইয়ার, তোমাদের জীবনযাত্রা শুরু হয়ে গেছে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? একটু সাউন্ড কম হতে পারে, আর একটু এটা সাউন্ডের ইস্যুটা আমরা সলভ করেই ফেলছি। নেক্সট দিন আমরা এটা সলভ করতে পারবো, এটার সমাধান আমি খুঁজে বের করে ফেলছি গত ক্লাসের দিনই। তবে এটা ঠিক করতে আমাদের এই সপ্তাহটা সময় লাগবে, একটা জাস্ট নতুন জিনিস আমাদেরকে ইনস্টল করে দেন আমরা এটা সলভ করতে পারবো। তো যারা একটু সাউন্ড কম শুনতে পাচ্ছ, একটু কষ্ট করে প্লিজ পুট অন ইউর ইয়ারফোনস, তোমরা জাস্ট তোমাদের ইয়ারফোনটা ব্যবহার করো, আশা করি তোমরা শুনতে পাবা। তো তোমরা জানো যে এটা একটা আমাদের নতুন প্ল্যাটফর্ম, যারা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য, মেডিকেল কমিউনিটির জন্য। তো এটা হাঁটি হাঁটি পা পা করে, এটা আমাদেরও শুরু, এটা তোমাদেরও শুরু। তোমাদেরকে দিয়েই শুরু হচ্ছে এটা। এই প্ল্যাটফর্ম যতদিন থাকবে তোমাদের কথা আমাদের মনে থাকবে, কারণ তোমরাই আমাদের প্রথম স্টুডেন্ট ছিল এইচএসসি 24। তো তোমরা জানো যে আমরা একটা পেইড কোর্সও, তোমরা যখন বলছো যে ভাইয়া একটা পেইড কোর্স রান করেন ভালো মতো, আমরা সেটা করেছি। এবং অনেকেই যখন আমরা পেইড কোর্সে রান করেছিলাম তখন এই গ্রুপে মেম্বার ছিল কতজন? এই গ্রুপে মেম্বার ছিল 1000 জন বা 1500 জন বা 2000 জন। এখন মেম্বার হলো প্রায় 8000 জন। তার মানে অনেকেই তোমরা পেইড কোর্সে যুক্ত হও নাই, এবং তোমরা বলে যে ভাইয়া আমরা নতুন একটা কোর্সও আমরা নিয়ে আসছি, তোমরা বলে যে ভাই নতুন করে শুরু করি এইটা। এবং জাস্ট শুরুতেই বলে রাখি, এটার উদ্দেশ্যই হলো জাস্ট তোমাদেরকে খুবই কিন্তু স্বল্প মূল্য, মানে তোমরা মনে করতে পারো ভাই এখন কেন টাকা দিয়ে পড়বো, বাট তুমি যখন মেডিকেল আরও সামনের দিকে যাবা, মেডিকেলের পড়ালেখা কিন্তু খুবই এক্সপেন্সিভ। এমআরসিপির একটা পরীক্ষা দিতে তোমার 1 লক্ষ টাকা করে লাগবে। আমি যেটা পরীক্ষা পাশ করলাম গত মাসে, পরীক্ষাটা দিয়েছি আমি, গত সপ্তাহে রেজাল্ট হলো, পরীক্ষার ফি লাগছে 1 লক্ষ 1 লাখ টাকা। ক্যান ইউ বিলিভ দ্যাট? পার্ট 2 পরীক্ষা দেবো সামনে, যদি দেই আরও 1 লাখ টাকা। পার্ট 3 যেটা নাম পেইসেস, সেটা পরীক্ষা দিতে মোটামুটি এরকম 1,20,000 বা 1.5 লাখ টাকা লাগবে। তো তুমি ভাবছো যে ভাইয়া অ্যাডমিশনের কোচিং করে ফেলছি, টাকা জীবনে শেষ। তোমাদের তো অলরেডি বই কিনে ফেলার কথা। কে কে বই কিনে ফেলছো? ক্লাসটা ওয়েব অ্যাপটাকে আমি মিস করছি একটু, ওয়েব অ্যাপটা থাকলে খুব ভালো হতো। আশা করি তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা বই কিনছো, বই কিনতে কত টাকা চলে যায়, তাই না? প্রত্যেকটা ইয়ারের শুরুতে, প্রত্যেকটা কার্ডের শুরুতে বই, বা সবগুলো একবারে কিনে ফেললে তো আর ইয়ারের প্রত্যেক কার্ডের আগে বই কিনতে হবে না। বাট অনেকেই আছে যে একটা টার্মের বই একবার করে কেনে। অ্যানাটমি, যেমন অ্যানাটমি এই মুহূর্তে তোমার থোরাক্সটা লাগবে, রাইট? কিন্তু সুপিরিয়র এক্সট্রিমিটি অনেকেই কিনে, অনেকেই কিনে না। আমার মনে পড়ে যে আমি কিনি নাই, আমাদেরকে বইওয়ালা বলছিল, বইওয়ালা মামা বলছিল যে সুপ্রেক্সের নতুন এডিশন আসবে, তখন কিনেন। তো বোনস কিনতে হচ্ছে 30-40 হাজার টাকা দাম। এই মুহূর্তে বোনসের বাজারের দাম কত আমার এক্স্যাক্টলি জানা নাই। তো তোমাদের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। আচ্ছা, যারা ক্লাসে আছো 50 জন কিন্তু কম সংখ্যা না। আমাকে একটু বলবা কি অবস্থা, তোমাদের কোনো কথা কেউ বলছো না কেন? এত সাইলেন্ট কেন? একটু কথা বলো। ক্লাস কি শুরু হয়ে গেছে? মানে তোমাদের কলেজের ক্লাস শুরু হয়ে গেছে? ফিজিওলজি ক্লাস হয়েছে? এই আইটেমটা কি হয়ে গেছে যেটা আমি পড়াবো? আমি বেশিক্ষণ পড়াবো না, আমি জাস্ট কি কি পরীক্ষা ধরবে, বেসিক কনসেপ্টটা কি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এবং তোমরা একটা সেই অ্যাডমিশনের ভাইব পাবা যে অ্যাডমিশনে তো এভাবেই পড়ছিলাম। এবং আমি তোমাদেরকে এটা ফ্র্যাঙ্কলি বলি, তোমরা কিন্তু এমবিবিএস লাইফে ভালো টিচার, দেখো পড়াতে তো আমরা সবাই পারি, রাইট? মানে পড়াতে পারে না এমন, মানে পড়াতে তো যে কেউ পারে, কিন্তু যার ক্লাস করে মনে হবে ওয়াহ কিয়া বাত, এইরকম টিচার একদম হাতে গোনা, একদম হাতে গোনা। সত্যি কথা বললাম, এইরকম টিচার তুমি অলমোস্ট পাবাই না, এরকম টিচার তুমি অলমোস্ট পাবাই না মেডিকেলে, খুবই কম। ধরো অ্যানাটমির 1 জন বা 2 জন এরকম মনে হবে ওয়াহ কিয়া বাত, ফিজিওলজির 1 জন বা 2 জন মনে হবে বাহ কি পড়াচ্ছে। কিন্তু একজন মানুষ তো আসলে সবগুলো ক্লাস নিবে না। বেশিরভাগ মানুষই এসে ক্লাসে এসে স্লাইড রিডিং পড়াবে, স্লাইড। এর মধ্যে তোমাদের যারা আতেল বন্ধু বান্ধব আছে, যারা হলো সুপার আতেলদেরকে আমি একটু পচাবো, কিন্তু বিশ্বাস করো মেডিকেলটা আসলে আইটেম এখনো হয় নাই, দ্যাটস ফাইন, কিন্তু মেডিকেলে আসলে দিন শেষে এই আতেলরাই জয় জয়কার। মেডিকেলে তোমরা, আমি নিজে আতেল না, সেজন্য আমি আতেলদেরকে আন্তরিকভাবে দুঃখিত। আমি এটা কোথায় চলে গেলাম, আন্তরিকভাবে দুঃখিত, একটা ক্লিক পড়ে গেছে। কিন্তু আতেলরা কিন্তু ভালো, যারা ভালো পড়ালেখা করে এরা কিন্তু একটা ব্লেসিং। দেখো ওই যে বোরিং ম্যাডামের ক্লাসটা বা ওই বোরিং স্যারের ক্লাসটা, যেই স্যারটা কিনা ক্লাসে এসে শুধুমাত্র স্লাইড রিডিং পড়াচ্ছে, তার ক্লাসেও কিন্তু এই আতেলরা যে নোটটা করবে, এই নোটটা না করলে তুমি পরীক্ষার আগে কিভাবে পাশ করবা? তো আমি সবসময় মেডিকেলে মনে করি হার্ড ওয়ার্কের তুলনায় স্মার্ট ওয়ার্ক করাতে জরুরি। এই আতেলরা নোটটা করুক, তুমি জাস্ট ওর নোটটার পরে ওর নোটটা ফটোকপি করে নিবা,
তুমি জাস্ট ওর নোটটার ছবি তুলে পিডিএফ করে নিয়ে নিজে পড়বা। তবে তবে ছবি তুলে আর পিডিএফ করে কিন্তু প্যাসিভ লার্নিং হয়। ও তো নিজের ক্লাস করার সময় লিখছে, তো ওর লার্নিংটা কিন্তু রেজাল্ট অবশ্যই বেশি হবে। তো ওটাই বললাম যে আমাদের এই কোর্সটা চালু করার উদ্দেশ্য হলো বাংলাদেশে এমনি আমাদের মেডিকেলে ভালো আতল আচল লিখিনি, আতেল লিখছি। বাংলাদেশে এমনি তোমার ভালো শিক্ষক, মেডিকেলে ভালো শিক্ষক খুবই কম, খুবই কম। ঠিক আছে, বেশিরভাগই এসে স্লাইড রিডিং পড়াবেন এবং অনেকেই কনসেপ্ট ক্লিয়ার করতে চান না। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কি আসলে এই যে ফিজিওলজি পড়বা, এই যে আজকে তোমার আমি ফিজিওলজি ক্লাস নিব বা কালকে ফাহাদ ভাই অ্যানাটমি ক্লাস নেবেন, তোমাদেরকে আমি বলেছি। আচ্ছা, এগুলো তুমি আসলে কেন পড়বা বলো তো? তুমি কি অ্যানাটমিস্ট হওয়ার জন্য পড়বা? তুমি কি ফিজিওলজিস্ট হওয়ার জন্য পড়ছো? সেটা হলে পরে, কিন্তু তুমি এখন তুমি কিন্তু হতে চাও ডাক্তার। এবং আমাদের সবার মনে আমরা কিন্তু আসলে দিন শেষে ডাক্তারই হতে চাই। কোন ডাক্তার? আমরা কিন্তু দিন শেষে রোগীদেরকে সুস্থ করতে চাই, তাই না? এবং রোগীদেরকে সুস্থ করার মাধ্যমে আমরা তিনটা জিনিস কামাবো। এক, রোগীরা আমাকে টাকা দিবে। দুই, রোগীরা আমাকে সম্মান দিবে, তুমি তাকে সুস্থ করছো। তোমাকে কোনো ডাক্তার জ্বর ছিল, তোমাকে যদি কেউ ট্রিট করে সুস্থ করে, বিশ্বাস করো ওই ডাক্তারের তুমি না চাইলেও ওই ডাক্তারটাকে তুমি মন থেকে শ্রদ্ধা করবা। আর তিন, তোমার মনে কিন্তু একটা খুশি আসবে, একজন মানুষ অসুস্থ ছিল, তুমি তাকে বাঁচালা, তোমার মধ্যে একটা হিরো লাইক ফিলিং আসবে। বিশ্বাস করো এটা আসবে, এটা তুমি ফিল করতে পারবা না এখন, এটা তুমি ফিল করতে পারবা এখন। তোমাদের দেখবা যে তুমি রক্ত দিচ্ছ, হ্যাঁ, রক্ত দিলে তোমার মধ্যে একটা হিরো লাইক ফিলিং আসবে। কিন্তু তোমার ওষুধ খেয়ে একজন রোগী যখন তোমাকে এসে বলবে ডাক্তার সাহেব অসুস্থ ছিলাম, আপনার ওষুধ খেয়ে ভালো আছি, ইউ উইল ফিল আ হিরো লাইক ফিলিং। সত্যি কথা, সত্যি কথা, বুঝাতে পারছি তো? আমরা তো আসলে এইটা হতে চাই, কিন্তু আমাদের বেশিরভাগ পড়ালেখার সাথে ক্লিনিক্যাল কোরিলেশন নাই। এই যে ফিজিওলজি পড়বা, বেশিরভাগ ক্লাসেই দেখবা যে উনারা জাস্ট ফিজিওলজি পড়ানোর জন্য ফিজিওলজি পড়ান, ক্লিনিক্যাল কোরিলেশন কোনো নাই যে এইটা বাস্তব জীবনে দুনিয়ার সাথে কিভাবে কাজে লাগবে, বা তুমি এটা ভবিষ্যতে এই জ্ঞানটা দিয়ে তুমি কি করবা। আমি কি জাস্ট হুদাই মুখস্থ করার জন্য, গাইটনটা হুদাই মুখস্থ করার জন্য আমি আছি? উত্তরটা হলো নো, মানে না। আমরা এইটা করতে পারি না বলেই আমাদের ফিজিওলজি পড়াটা ভালো হয় না। আমি তোমাদেরকে জাস্ট আধা ঘন্টা আজকে পড়াবো, খুবই সহজ আইটেম, তোমরা হয়তো সবাই পড়েও ফেলেছো, বাট আমি তোমাকে আবারও বলবো যে কিভাবে এটা পড়তে হবে। আমি জাস্ট আমার মতো করে তোমাকে পড়াবো, এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, ফিজিওলজি আমার কাছে সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট বলে মনে হতো। বিশ্বাস করো, যদিও আমি মেডিসিনের লোক, আমার কাছে এটাকে সবচেয়ে বিরক্তিকর বলে মনে হতো। কেন? এক, ফিজিওলজিতে কিন্তু অনেক পড়া, মানে অনেকগুলা লাইন, অনেকগুলা। ডেভিডসনটা দেখো, ওপেন করো, আমি দেখো ডেভিডসনটা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা সবাই ডেভিডসনের সাথে অলরেডি পরিচিত। এই যে দেখো কতগুলা লাইন, বাপরে বাপ, এত লাইন এত লাইন এত লাইন। আর এটা কি মাত্র একটা চ্যাপ্টার? এরকম একটা কার্ডে 10টা করে আইটেম, এরকম তো এত কিছু কি পড়া যায়? তো দেখো, এক হলো অনেক পড়া। তো যখন অনেক পড়া থাকবে, পড়ার পরই লেখা, তোমাকে পরীক্ষায় ভাইয়া অনেক লেখা। অ্যানাটমি বায়োকেমিস্ট্রি সেই দিক দিয়ে অনেক আরাম। অ্যানাটমি বায়োকেমিস্ট্রি খুবই স্পেসিফিক। তুমি যদি অ্যানাটমির তথ্যগুলো সঠিকভাবে দাও, ছবিটা ভালো করে আঁকো, তুমি ফুল মার্কস পাবা। বায়োকেমিস্ট্রিতেও কিন্তু অনেক ডিটেলস নাই, কিন্তু এইখানে ভাইয়া এত ডিটেলস, অনেক লেখা। সত্যি কথা, আমার লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যেত, আমার খুব বিরক্ত লাগতো ফিজিওলজি লিখতে। তো যারা হাতের স্পিড ভালো, যারা ইংলিশ ভালো লিখো, বিশেষ করে মেয়েরা তো খুব ভালো লিখে, ওদের ফিজিওলজি নাকি খুব ভালো লাগে। আমার কোনোদিন এতটা ভালো লাগেনি। অনেক পড়া, অনেক লেখা, এটা এই জন্য আমার কাছে এটাকে বিরক্তিকর মনে হতো। কিন্তু সত্যি কথা হলো, ফিজিওলজি তুমি যদি বুঝো, এটাই সবচেয়ে মজা, এটাই অনেক মজা। কারণ দেখো, বডির কোথায় কোন হাড্ডি আছে, কোথায় কোন মাসল আছে, এইটা মুখস্থ রাখার চেয়ে কোন জিনিসটা কিভাবে কাজ করে, ফাংশনটা কি, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবা, তোমার ডাক্তার হওয়ার ভিত্তি তৈরি করবে ফিজিওলজি। আমি তো এই পথ পার করে আসছি, তাই না? আমার এমবিবিএস পাশের 5 বছর হয়ে গেল, ফিজিওলজি পড়ার 10 বছর হয়ে যাচ্ছে। আমি সবচেয়ে ভালো বলতে পারবো ফিজিওলজি আমাদের কোথায় কাজে লাগে, কোথায় কাজে লাগে না। ফিজিওলজি তোমার ডাক্তারি করার জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগবে। তুমি যদি প্রসেসটা না বুঝো, তুমি ভালো মেডিসিন ডাক্তার হতে পারবা না, না ভালো সার্জারি ডাক্তার হতে পারবা, না ভালো গাইনি ডাক্তার হতে পারবা, তুমি ভালো ডাক্তারই হতে পারবা না তোমার যদি ফিজিওলজির কনসেপ্ট ক্লিয়ার না থাকে। কারণ ফিজিওলজি মানে কি, নর্মাল প্রসেস, সেটা যখন অল্টারনেট হয়ে যায়, সেটার নামই হলো প্যাথোলজি, মানে রোগ। তো তুমি রোগ হইছে কিভাবে বুঝবা যদি না তুমি নর্মাল প্রসেসটা জানো? সেটাকে তাহলে রোগ হইছে, নর্মাল প্রসেসটা অ্যাবনর্মাল হয়ে গেছে, তাহলে এখন আমরা ঔষধ দিয়ে
অ্যাবনর্মালটাকে আবার নর্মাল করব। এই ঔষধ দেওয়ার নাম কি, মানে ঔষধ দেওয়া হয় যে সেই সাবজেক্টের নাম কি, সেই সাবজেক্টের নাম হলো ফার্মাকোলজি। তো ভাইয়া ফিজিওলজি যে ভালো বুঝবে না সে প্যাথোলজি এবং ফার্মাকোলজি সত্য কথা ভালো করতে পারবে না। আর এই তিনটা জিনিসের মিশ্রণ, এক ফিজিওলজি, দুই প্যাথোলজি, তিন হলো ফার্মাকোলজি। তোমরা এটা আজকে বললাম, ভবিষ্যতে হয়তো অনেকবার শুনবা। এই তিনটা জিনিসের মিশ্রণই হলো তুমি মেডিসিন। এই তিনটা জিনিসের মিশ্রণই হলো মেডিসিন। মেডিসিন বলে যে সাবজেক্টটা আছে, মেডিসিনের ডাক্তার বলতে যে কোনো কিছুর ফিজিওলজি বোঝা, সেটা প্যাথোলজি বোঝা, সেটাতে আমি কি ট্রিটমেন্ট দিব সেইটা। তার মানে বা মেডিসিন বা যে কোনো ডিজিজ প্রসেস, যে কোনো ডিজিজ প্লাস সেটার ম্যানেজমেন্ট, সেটা মেডিসিন হোক সার্জারি হোক, ডিজিজ প্লাস তার ট্রিটমেন্ট, এই তিনটা জিনিস, সেটার ভিত্তি তোমাকে এই লেভেলেই করতে হবে। গতকালকে আয়মান একটা পোস্ট দিয়েছে যে ফিজিওলজি কি পড়তে হবে, আমাদের গ্রুপে পোস্টটা শেয়ার করেছে আয়মান, আমাদের ইনস্ট্রাক্টর, বায়োকেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। তো সবাই ফিজিওলজি, আমি জাস্ট শুরুতেই বলিনি পড়বা কিভাবে। আমি চাই তোমরা সবাই ভালো ডাক্তার হও, জাস্ট আব্বু আম্মু চেয়েছে বলে ভালো ডাক্তার মানে ডাক্তার হব ব্যাপারটা এরকম না। তুমি অবশ্যই 1 নম্বরে পড়বা গাইটন। আমি যেটা করছিলাম জাস্ট সেটা বলি। অবশ্যই 1 নম্বরে গাইটন পড়বা। গাইটন পড়া শেষ করার পরে আইটেম দিতে যাওয়ার আগে তারপরে তুমি গাইড পড়বা। আমি ভাই দুনিয়াতে এত সাধু পুরুষ না, অবশ্যই তুমি গাইটন শেষ করে আইটেম দিতে যাওয়ার আগে অবশ্যই গাইড পড়বা। সেটা এখন যে কোনো গাইড হতে পারে। আমরা তোমাকে ভাইবা স্পেশাল সুপার নোট প্রোভাইড করব। আমাদের ব্যাচে আমরা স্পেশাল সুপার নোট দিচ্ছি। আজকে যেটা তোমাকে পড়াবো স্পেশাল কিউএনএ, সেটাও সুপার নোট। এর বাইরে কোনো প্রশ্ন তোমাকে করবে না। আমি ফার্স্ট কার্ডের তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের ফাউন্ডেশন কোর্সে আমরা ফার্স্ট কার্ডের সবগুলো আইটেমের উপরে সুপার নোট দিব। সো সবগুলো রেডি হয়ে গেছে। আমরা অনেকগুলো সুপার নোট দিয়েছি, অনেকগুলো বাকি আছে, সবগুলো দিয়ে দিব। হয় গাইড বা একবার রিভাইজ করে যাবা, তাহলে তুমি পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে গেলা। এরপরে যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও, যারা এক্সট্রা পড়তে চাও, যারা অতিরিক্ত পড়তে চাও, এরপরে তারা গ্যানংয়ের ফিজিওলজি পড়তে পারো। বা যে কোনো এক্সামের জন্য, বিশেষ করে ইউএসএমএলই, ওরা ফিজিওলজির অ্যাডভান্স টেস্টগুলা করে, ইউএসএমএল-এর কোয়েশ্চেন সলভ করতে পারো। তোমার যদি ভালো লাগে যে তুমি পরবর্তীতে এই ফিজিওলজিতে মানে তুমি ফিজিওলজিটা পড়ার মতো পড়তে চাও, আমরা যেমন করতাম অ্যাডমিশন লেভেলে, এইচএসসি লেভেলে একটা চ্যাপ্টার পড়ার পর প্র্যাকটিস বুক থেকে, যে কোনো প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করতাম। আমাদের মেডিকেলে কিন্তু এরকম প্র্যাকটিস বুক নাই, যদিও এখন প্র্যাকটিস বুক ইজিলি চ্যাটজিপিটি দিয়ে তুমি তৈরি করতে পারো। মানে চ্যাটজিপিটিকে দিলে এখান থেকে 5টা প্রশ্ন আমাকে বানিয়ে দাও, কিন্তু সেটা তো আর ইউএসএমএল লেভেল স্ট্যান্ডার্ড হবে না। তুমি চাইলে ইউএসএমএল এর কোয়েশ্চেন সলভ করতে পারো। তো ইউএসএমএল এর কিছু বই পাওয়া যায়, বিআরবির বই পাওয়া যায়, কাপলার সিরিজের বই পাওয়া যায়, এগুলো কিন্তু অলরেডি লেখা আছে, এগুলো তো আয়মান লিখে দিয়েছে। সেগুলো পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। একটা চ্যাপ্টার পড়ার পরে তুমি কি আদৌ কনসেপ্টটা বুঝতে পারলা কি পারলা না, সেটা তুমি ফিজিওলজির এইটা বই পড়লে বুঝতে পারো। ঠিক আছে, আরেকটা বই আছে, আমি জানি না আয়মান সেটা মেনশন করেছে কিনা, আমার চোখে পড়ে নাই। সেইটা তুমি কিনে রাখতে পারো যদি তুমি ফিজিওলজি ভালো করতে চাও। আমি দেখাচ্ছি তোমাকে বইটার নাম। বইটার নাম হলো রড্ডি ফিজিওলজি। সো এটা তুমি বাজারে কিনতে পাবা। ঠিক আছে, রড্ডির ফিজিওলজি, যে হিউম্যান ফিজিওলজি, এটা মনে হয়েও দিয়েছে। এটা কিন্তু তোমার হলো মাস্ট টু ডু, এটা তোমাকে ভবিষ্যতে পড়তে হবে। ভবিষ্যতে বলতে তুমি যদি বাংলাদেশে ডাক্তারি করতে চাও, বাংলাদেশে যে পরীক্ষাটা আছে এমডি এমএস এ অনেকগুলো প্রশ্ন এইখান থেকে আসে। ঠিক আছে, দিস ইজ দ্য আলটিমেট ফিজিওলজি বই। মানে এইটা থেকেই প্রশ্ন আসবে ভবিষ্যতে। সো তুমি যদি নিজেকে খেলার মধ্যে ধাপে এগিয়ে রাখতে চাও, বইটা আগে থেকেই জেনে রাখলা, একটা চ্যাপ্টার পড়ার পরে এখান থেকে একটা এমসিকিউ সলভ করলা, তোমার আইডিয়া হয়ে গেল ভবিষ্যতের জন্য তোমাকে আসলে বইটা পড়তে হবে কিভাবে। যারা বুদ্ধিমান তারা এগুলো আগে থেকেই করে। 5 বছর পরে গিয়ে এমবিবিএস এর পরে গিয়ে রড্ডি চিনলে হবে না তা না, অনেকেই চিনে, তখন পড়ে ফেলে। কিন্তু তুমি যদি আগে থেকেই জানো, তোমার ব্রেনটা আগে থেকেই ক্লিয়ার থাকলো কিভাবে ফিজিওলজি পড়তে হবে, কি পড়তে হবে, আমি সেই বিষয়ে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। তো আজকে সবাই কি বুঝতে পারছো? কেমন যেন অডিয়েন্সটা একটু কেমন যেন একদম নিশ্চুপ। তোরা কি দুপুরে খাইস নাই ভাইয়ারা, নাকি খুব প্যারা খুব বেশি হয়ে যাচ্ছে? কি অবস্থা তোদের বলতো? ক্লাস যে হলো কেমন লাগতেছে? একটু কথা তো বলবি। ক্লাস যে হচ্ছে, কি ক্লাস হইলো? এই আইটেমটার ক্লাস কি হয়ে গেছে? এটা
পড়ে ফেলছিস? এখানে কোনো জিনিসে কনফিউশন আছে? এই চ্যাপ্টারটা কি পড়ে ফেলছিস ভাইয়ারা? এটা থেকে কোনো জিনিসে কনফিউশন আছে? ইংলিশ পড়তে কেমন লাগতেছে স্পর্শ? ইংলিশ কি বুঝতে পারতেছো? ইংলিশে কি কথা বলতে পারছো? ইংলিশে কথা বলা যাচ্ছে? পারছো কথা বলতে ইংলিশে? কি অবস্থা বলো তো, একটু কথা বলো। কথা না বললে তো বিপদ। কি অবস্থা? তো আচ্ছা, লাইভে কি কমেন্ট দেখো তো, যে এটা দেখা, লেখাটা দেখা যাচ্ছে না? এটা একটু কমাই দাও। দেখা না, একদমই একদমই। আরেকটু আরেকটু দেখা যাচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে না। জুম করো না, একটু জুম না করলে তো হবে না। না দেখা যাচ্ছে তো, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ফাইন, ভেরি গুড। সো আলহামদুলিল্লাহ ভালো, অনেক প্যারা। মানে এতক্ষণ তোরা কি মরে গেছিলি তখন থেকে, মানে তোরা কি বেঁচে আসিস আল্লাহ এই দুনিয়া থেকে? আদৌ তোরা এই দুনিয়া থেকে আল্লাহ 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 আদৌ তোরা বেঁচে আসিস? কোনো কথাবার্তা নাই। ওকে, তাহলে আমরা উই উইল স্টার্ট উইথ গাইটন ফিজিওলজি। গাইটন ফিজিওলজির এই চ্যাপ্টারটা, দিস ইজ দ্য আলটিমেট বিগিনিং। তো এটা এটা একটা সবচেয়ে, আমি বলবো যে ফিজিওলজির সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর আইটেমের নাম হলো এই যে ফাংশনাল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। তোমার জীবনযাত্রা শুরু হবে, তোমার এমবিবিএস লাইফের আইটেমের ভাইবা শুরু হবে এই লাইনটা দিয়ে, হোয়াট ইজ কল্ড ইন্টেরিয়র এনভায়রনমেন্ট, এইটা দিয়েই তোমার জীবন শুরু হবে। তো আশা করি তোমরা পড়ে ফেলেছো। এই চ্যাপ্টার থেকে যে ভাইবাতে যে প্রশ্নগুলো হবে আলটিমেটলি আমি তোমাকে সেইটা পড়াই দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমার আইটেমটা ইজি হয়ে যায়। ওকে, সো একদম শুরুতে এখানে তোমাদেরকে একটা টার্ম বলা আছে বইয়ের, হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস, হিউম্যান ফিজিওলজি। হ্যাঁ, এখানে একটা টার্ম বলা আছে, হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস। সো তোমাকে এই সংজ্ঞাটা দিয়েই পড়া শুরু করতে হবে। পুরো ফিজিওলজির পড়া শুরু হয় এই সংজ্ঞাটা দিয়ে। দেখো, হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস, এইটা দিয়ে শুরু হয়। এবং তোমাকে ইংলিশে বলতে হবে অনিমেষ, তোমাকে ইংলিশে কিন্তু উত্তর দিতে হবে। ম্যাডাম তোমাকে প্রশ্ন করবেন, স্যার তোমাকে প্রশ্ন করবেন, হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস। তো আমরা তো এসএসসি লাইফ, এইচএসসি লাইফ থেকেই জানি হোমিও শব্দের অর্থ, হোমিও মিনস হোম, মানে আমাদের হোম, আমাদের বডি। স্ট্যাসিস মানে এটাকে শান্ত রাখা। এটা তো রক্ত চ্যাপ্টারের পড়া তোমাদের, তাহলে এটাকে স্থির রাখা। তাহলে হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস মানে ঘরের ভেতরের পরিবেশটা শান্ত রাখা। ঘরের ভেতরের বলতে আমাদের বডির ভেতরের, দেখো ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি, এটা মানে হোমিও। স্ট্যাসিস মানে মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, বা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। তাহলে হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস? হোমিওস্ট্যাসিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, তোমাকে যখন ভাই জিজ্ঞাসা করবে স্মার্ট উত্তর কাকে বলে, কেউ কেউ বলবে জাস্ট মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি ইজ কল্ড হোমিওস্ট্যাসিস, দ্যাটস ফাইন। কিন্তু কেউ যদি স্মার্ট হয় সে উত্তর দিবে হোমিওস্ট্যাসিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। মুখস্থ বলা অনেকে আছে এইরকম ভাবে উত্তর দিবে, এটা উত্তর স্যারে নিবেন কিন্তু বুঝতে পারবে তুমি মুখস্থ করছো। মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি, এভাবে অনেকে উত্তর দিবে। কিন্তু অনেকে জাস্ট একটু আর্টিকুলেট, যারা সুন্দর প্রেজেন্ট করবে তারা ভাইভাতে বেশি মার্ক পাবে। আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বললাম, ইটস অল অ্যাবাউট, ভাইভাতে সবচেয়ে কমন প্রশ্নগুলোই করা হয়, ইটস অল অ্যাবাউট তুমি কিভাবে প্রশ্নগুলোকে ফেস করছো। সুন্দর করে হোমিওস্ট্যাসিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। তুমি যখন এটা উত্তর দিয়ে দিলা, ম্যাডাম পরে বলবে এটাকে নিয়ারলি কনস্ট্যান্ট বলছো কেন, হোয়াই নট কনস্ট্যান্ট কন্ডিশন, হোয়াই আর ইউ ইউজিং দ্য টার্ম নিয়ারলি কনস্ট্যান্ট। মানে কি, আমাদের বডির ভেতরের কন্ডিশনটাকে একটা লেভেলের মধ্যে রাখা, কনস্ট্যান্ট না কিন্তু ধ্রুবক না, নিয়ারলি কনস্ট্যান্ট, নিয়ারলি ধ্রুবক, ধ্রুবকের কাছাকাছি। তখন তোমার উত্তর হবে যে কারণ আমাদের বডির যে প্যারামিটারগুলো আছে, বডির যে জিনিসপত্রগুলো আছে, সেগুলোকে একটা রেঞ্জের মধ্যে রাখা
এইটার নামই হোমিওস্টেসিস। যেমন ম্যাডাম বলবে কি কি রেঞ্জ আছে, কি কি জিনিসপত্র আমরা দেখি। যেমন দেখো এই যে ব্লাড প্রেশার, টেম্পারেচার, আমাদের বডির পিএইচ, এগুলার কিন্তু কোনো ফিক্সড কাজকর্ম নাই, মানে ফিক্সড মান নাই। যেমন ব্লাড প্রেশার, আমরা কিন্তু 120/80 আমরা বলি, কিন্তু এটা কি ব্লাড প্রেশারের আদর্শ মান? না। উই অলওয়েজ মেজার ব্লাড প্রেশার ইন আ রেঞ্জ। ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ হলো 100 থেকে 139, এবং এই পাশে 60 থেকে 90 বা 89, 60 থেকে 89, এইটা হলো ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ। সো আমাদের বডির ব্লাড প্রেশার, কারো ব্লাড প্রেশার হবে, তোমাকে প্রশ্ন করতে পারে, কারো 120/70, কারো 130/85, কারো 120/80। এখানে নর্মাল কোনটা? তুমি বলবা এখানে প্রতিটাই নর্মাল। এবং বডি এই যে এদেরকে মেনটেন করতেছে উইদিন দিস রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যে এদেরকে মেনটেন করছে, এই জন্য এইটাকে বলে হোমিওস্টেসিস, নিয়ারলি কনস্ট্যান্ট। তো মেইনটেনিং নিয়ারলি কনস্ট্যান্ট কেন, তোমাকে এই প্রশ্নটাই করবে। আমি তোমাকে বলে দিলাম, বিকজ দ্য ভ্যালুস ফ্লাকচুয়েট উইদিন ফিজিওলজিক্যাল রেঞ্জ। তোমাকে এই লাইনটুকু বলতে হবে, এই শব্দটা ইউজ করতে হবে, ফ্ল্যাকচুয়েট। তোমাকে বলতে হবে ফিজিওলজিক্যাল রেঞ্জ। এই টার্মগুলো আস্তে আস্তে মুখের মধ্যে নিয়ে আসতে হবে, নিজের সাথে আরেকটা বন্ধুর সাথে বারবার করে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে পারবা না। ব্লাড প্রেশারের যে উদাহরণটা দিলাম, এটা কিন্তু 120/80তেই ফিক্সড না। এটা আমাদের পোস্চার, আমাদের অ্যাক্টিভিটি, স্ট্রেসে এটা বেড়ে যায়, অ্যাক্টিভিটিতে বেড়ে যায়। পোস্চার চেঞ্জের সাথে সাথে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়। বুঝাতে পারলাম? তো এইটা আমাদের এই আইটেমের সুপার নোট। এটা তো ফ্রি ক্লাস হচ্ছে, এটা আমি গ্রুপে দিয়ে দিব, এটা আমি একটু ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব। ওকে, তারপর ম্যাডাম তোমাকে বা স্যার জিজ্ঞাসা করবে, ইউ হ্যাভ টোল্ড বা ইউ হ্যাভ মেনশনড মেইনটেনিং নিয়ারলি কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। হোয়াট ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট? এরপর এই প্রশ্নটা এক একজনকে এক একটা প্রশ্ন করবে। আইটেমগুলো সাধারণত 5 জন মিলে, 6 জন মিলে, 10 জন মিলে হয়। প্রথম জনকে প্রশ্ন করবে হোয়াট ইজ হোমিওস্টেসিস, পরের জনকে প্রশ্ন করবে হোয়াই হি জাস্ট কল্ড হোমিওস্টেসিস আর নিয়ারলি কনস্ট্যান্ট, পরের জনকে প্রশ্ন করবে হি জাস্ট মেনশনড দ্যাট ইট ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট, হোয়াই ইটস কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, এইটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্ট কেন বলা হচ্ছে বা কাকে বলা হচ্ছে, হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দ্য এক্সট্রা, আমাদের কাছে নর্মালি কি মনে হবে, বডির ভিতরে, চামড়ার ভিতরে যা আছে সবই ইন্টারনাল এনভায়রনমেন্ট, বাট দ্য আনসার ইজ নট ট্রু। ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে কিন্তু চামড়ার ভিতরে যা আছে, বডির ভিতরে যা আছে তা কিন্তু না। খুবই ভালো করে তাকাও, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড, this is very important, the ECF which surrounds all the cells of the body, are called internal environment. Very important. তুমি বলবা the extracellular fluid, the ECF is called the internal environment. প্রিয় ভাইয়া আপুটা, এই বিষয়ে আমরা পড়বো what is ECF, what is ICF, কিন্তু তুমি কি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? সো ইন্টারনাল এনভায়রনমেন্ট বললেই শব্দটার দিকে তাকাও, নামটা কিন্তু ইন্টারনাল, কিন্তু এটার নাম কিন্তু এক্সট্রা সেলুলার, নট ইন্ট্রাসেলুলার। এটা কিন্তু স্যাররা তোমার কাছে জানতে চাইবে বা তুমি আদৌ বুঝছো কিনা। ওকে, আমরা সেটা নিয়ে জানবো। তো দেখতে পাচ্ছ, এখন দেখো এরপর তোমাকে প্রশ্ন করতে পারে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর ইউ শিওর extracellular fluid are called internal environment, are you sure about that? তুমি বলবে যে yes ma'am or yes sir, the extracellular fluid is called the internal environment because it makes up about 1/3 of the total body water, TBW, বা total body fluid। আমাদের টোটাল বডি ফ্লুইডকে আমরা যদি বডি ফ্লুইড ধরো, এক্সট্রাসেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড দুই ভাগে ভাগ করা যায়, ইসিএফ এবং আইসিএফ। সো ভালো মতো তাকাও, সেলের ভেতরে এটার নাম আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেলের ভেতরে, সেলের বাইরে 1/3 এক্সট্রা সেলুলার ফ্লুইড। এইটাই আমরা পড়বো, বা এটা তো তোমরা অলরেডি পড়েই ফেলেছো। আমি নিশ্চিত যে তোমরা অনেকেই আইটেমটা পড়েছো বা অনেকেই হয়তো বা পড়ো নাই, কিন্তু মনে রাখতে হবে আমাদের টোটাল যে বডি ওয়াটার, আমাদের শরীরের 90 থেকে 92%, কোষের 90 থেকে 92% পানি, দ্যাটস ফাইন। তার মানে কোষের মধ্যেই পানির পরিমাণ বেশি। টোটাল বডি ওয়াটারের কোষের ভেতরে থাকে কত?
আইসিএফ বাংলায় লিখছি যাতে তোমার বাংলা ভাষায় তুমি বুঝতে পারো, তোমরা তো এখন আর ইংলিশম্যান এখনো হয়ে যাও নাই। কোষের ভেতরে ভাইয়া থাকে 2/3, আর কোষের বাইরে এটাকে বলে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এটা হলো কোষের বাইরে, কোষের বাইরে থাকে 1/3। ভালো করে তাকাও, এই ইসিএফটাকেই কিন্তু, নট দ্য আইসিএফ, এই ইসিএফটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। যেটা 1/3, যেটা সংখ্যায় কম, যেটার পরিমাণ কম, সেটাকে আমরা বলছি ইন্টারনাল এনভায়রনমেন্ট। প্রশ্নটি তো তোমাকে করছে, হোয়াই দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। তুমি বলবা, দো it constitutes 1/3 of the total body water, but the cells, কোষগুলা, আমাদের শরীরে যে কোষগুলা আছে, the cells, তাকায় দেখো, সকল অক্সিজেন, কোষগুলা তার অক্সিজেন, তার সকল নিউট্রিয়েন্ট এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকেই নেয়। কোষগুলা তার যে বর্জ্য পদার্থ, দ্য ওয়েস্ট প্রোডাক্ট, এর মধ্যে রিলিজ করে। The cells take up the oxygen and nutrients from it. The cells release the waste products into it, এটার মধ্যে ছেড়ে দেয়। Thus ECF সবগুলো সেলকে ডুবায় রাখে, bathes all the cells, making it direct environment. কেন আমরা এইটাকে বলি, কেন আমরা এটাকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলি? কারণ সেলস আর নাথিং উইদাউট ব্লাড। উই নো দ্যাট, রাইট? আমরা সবাই জানি সেলগুলোকে বাঁচিয়ে রেখেছে কে? আমাদের খাবার, আমরা যে খাবারটা খাই, সেলসগুলোকে বাঁচিয়ে রেখেছে কে? খাবারটাকে ভাঙার জন্য অক্সিজেন। সেলস উইল ডাই, সাথে সাথে মারা যাবে উইদাউট ব্লাড, কারণ ব্লাডের মধ্যে নিউট্রিয়েন্ট আছে, অক্সিজেন আছে। আবার এই ব্লাড বা ইসিএফ এর মাধ্যমেই, ব্লাড, ইসিএফ এর মেইন কম্পোনেন্ট কিন্তু ব্লাড, ব্লাড ইজ ইসিএফ। এই ব্লাডের মাধ্যমেই কিন্তু সেলস যে প্রোডাক্টগুলো, ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি করে, সেগুলোকে বডি থেকে বের করে দেয়, রাইট? সেগুলোকে, তাহলে এইটা ছাড়া the cells will die. That's why though it constitutes only 1/3 of the total body water, কম পরিমাণে কম, কিন্তু this is called internal environment. আমরা কি বুঝতে পারছি? আমার ক্লাসে পোলাপান এত নিঃশব্দ লাস্ট কবে ছিল আমি আসলে জানি না। আমি আসলে তোমাদের, তোমরা কি বুঝতে পারলে কিনা? হ্যাঁ বা না তো বলতে হবে ভাই, হাই या না তো বল। আমাকে তোমরা একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, না হলে বোর্ডে লেখাগুলো না দেখা যায় না, নাহলে তোমরা বোর্ডে লেখাগুলো দেখতে পেতা না। তোমরা কি বুঝতে পারলা? কথাটা কি বুঝতে পেরেছি? সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার? আইটেমে যখন এই প্রশ্নটা আসবে আমি তোমাকে লিখে দিচ্ছি, এর বাইরে আইটেমে কোনো প্রশ্ন, এর বাইরে আইটেমে কোনো প্রশ্ন আসবে না। তোমরা কি বুঝতে পারলে? ফ্যান্টাস্টিক। আজিজুল ইসলাম নাইম বলেছে বুঝতে পেরেছি। ইসরাত আনি, ইসরাত আনি ইজ ভেরি লয়াল স্টুডেন্ট। ঠিক আছে, ইসরাত আনিকে আমি একাডেমিক থেকে পড়াচ্ছি এইচএস 24। তো ও বরিশাল মেডিকেল চান্স পেয়েছিল। অ্যানির সাথে তো আর আমরা সেলিব্রেশন করতেই পারলাম না, অ্যানির সাথে দেখাই হচ্ছে না। অ্যানি ঢাকা আসলে কল দিও আপু, ঠিক আছে? রাশেদুল ইসলাম বলেছে বুঝতে পেরেছি। ওকে, তোদের তো কলেজ বন্ধ করে দিল আজ, তুই ক্লাস করছিস কেন? আরে বেটা, ক্লাস করবে না তো কি করবে? ওকে, তো পড়ালেখা তো আর বন্ধ করে দেয়নি, কলেজ বন্ধ করে দিয়েছে। এইবার এরপরে পরের জনকে জিজ্ঞাসা করবে, পরের জনকে জিজ্ঞাসা করবে, হোয়াই হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম মিলিউ ইন্টেরিয়র? এটা একটা ফ্রেঞ্চ টার্ম, মিলিউ ইন্টেরিয়র। সো এটা এক্স্যাক্টলি ফরাসিরা, কিলিয়ান এমবাপ্পে এটাকে কিভাবে উচ্চারণ করতো আমি জানি না, বাট আমরা যেহেতু বাঙালি, তোমাকে যে প্রশ্ন করবে সেই বেটাও যেহেতু বাঙালি, ওই স্যারটাও যেহেতু বাঙালি, ও এটাকে মিলিও ইন্টেরিয়রই উত্তর করবে। ও এটাকে বলবে এটা মিলিও ইন্টেরিয়র। হ্যাঁ, তো কিন্তু আমি নিশ্চিত এটার উচ্চারণ নিশ্চয়ই আলাদা, ফ্রেঞ্চরা আলাদা, মিলিও ইন্টেরিয়র। ওরা এমন কিছু একটা করবে যেটার সাথে শব্দের কোনো মিল নাই, ঠিক আছে? ফ্রেঞ্চ কিন্তু সবচেয়ে উদ্ভট আমার কাছে মনে হয়। ফ্রেঞ্চের সকল উচ্চারণ খুবই উদ্ভট, ঠিক আছে? সো ওদের সাথে কিচ্ছু মেলে না। তো এটাকে, এই ইন্টারনাল এনভায়রনমেন্টকে কেন মিলিও ইন্টেরিয়র বলা হয়? এটা একজন বিজ্ঞানী যার নাম হলো ক্লড বার্নার্ড, যার বাড়ি, যে নিজেও কিনা ফ্রেঞ্চ, যার বাসা হলো ফ্রান্স। তো বাঙালি হলে তো বাঙালি নাম দিবে, যার বাড়ি ফ্রান্স সে তো ফ্রেঞ্চ নামই দিবে। সে এই টার্মটা কয়েন করে। The term coined by Claude Bernard for the internal environment, it reflects the stability needed for cells to function. নাম শুনেই তো বোঝা যাচ্ছে ইন্টেরিয়র মানে ভেতরের, আর মিলিও মানে হলো উইদিন কন্ট্রোল, উইদিন লিমিট, উইদিন আ রেঞ্জ, উইদিন আ ফিজিওলজিক্যাল রেঞ্জ।
তো তুমি জাস্ট বলবা হোয়াই ইট ইজ কল্ড মিলিও ইন্টেরিয়র। কেন বলা হয়? কারণ দ্য টার্ম ওয়াজ কয়েন্ড বাই আ ফ্রেঞ্চ ফিজিওলজিস্ট ক্লড বার্নার্ড। ক্লড বার্নার্ডের নাম কিন্তু তোমাদের এইচএসসির বইয়েও আছে, রেচনতন্ত্র চ্যাপ্টারে। তোমরা এগুলো আগের পড়া, এমবিবিএস এর অনেকগুলো আইটেম আগের পড়াটা দিয়েই পার হয়ে যাবে। ব্লাডের শুরুতে দেখবো অনেক আইটেম, তুমি ব্লাড যখন আইটেমটা শুরু হবে, ব্লাডের অনেক পড়া, যেমন আমরা ফার্স্ট কাট ফাউন্ডেশন কোর্সে অলরেডি পড়িয়েছে। আমি নেক্সট অ্যানিমিয়া পড়াবো, আরবিসি। অলরেডি গাজী আজমল স্যারের বইয়ে যা লেখা আছে তাই তোমরা নতুন করে আবার পড়তে যাচ্ছ, সেটারই জাস্ট উন্নত ভার্সনটা তোমরা পড়তে যাচ্ছ। তো তিনি এই নামটা দিয়েছেন, সেই জন্য এটা মিলিও ইন্টেরিয়র, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, এখন তারপর তোমাকে আরেকজনকে প্রশ্ন করবে, ঘুরে আবার তোমার কাছে আসলো, হোয়াট আর দ্য মেকানিজম দ্যাট দ্য বডি ক্যান মেনটেন দ্যাট মিলিও ইন্টেরিয়র, মানে এই যে কনস্ট্যান্ট কন্ডিশন কোন মেকানিজম দ্বারা করে? আমাদের বডি দুইটা কন্ডিশন ফলো করে, দুইটা মেকানিজম ফলো করে, একটার নাম নেগেটিভ ফিডব্যাক, একটার নাম পজিটিভ ফিডব্যাক। এই দুইটা টার্ম তোমরা ইহজন্মে শোনো নাই, মানে আগে শোনো নাই, এমবিবিএস এর ভর্তি হওয়ার পর থেকে তোমরা এটা প্রথমবারের মতো শুনতে যাচ্ছ, নেগেটিভ ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাক। একজন বলল, ম্যাম there are two types of feedback mechanism, one is negative and one is positive। তারপরে ওকেই জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ নেগেটিভ ফিডব্যাক, নামের মধ্যে নেগেটিভ বলা হচ্ছে কেন? সো এটা আমরা এখন পড়া শুরু করব। সো হোয়াট ইজ নেগেটিভ ফিডব্যাক? প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ ফিডব্যাক, আমরা তো আগে এটা জানি। এই যে আমি তোমাদেরকে মাত্র বললাম, তোমরা কি বুঝতে পেরেছো? তুমি কিন্তু রিপ্লাই দিলা ফিডব্যাক, মানে আমি তোমাকে খাওয়ালাম, তুমি আমাকে উল্টা খাওয়াইলা, ফিডিং ব্যাক, রাইট? এটার নাম হলো ফিডব্যাক। তার মানে ফিডব্যাক হলো একটা রিপ্লাই, ইটস রিপ্লাই অফ সামথিং। হোয়াট ইজ ফিডব্যাক? এটা কোনো কিছুর একটা রিপ্লাই। তাহলে রিপ্লাই হওয়ার জন্য প্রথমে তো একটা প্রশ্ন করতে হবে, বা প্রথমে তো অ্যাকশন থাকতে হবে। সো এইটাই আমরা এখন জানবো ফিডব্যাক কেন বলা হচ্ছে। ফিডব্যাক বলা হচ্ছে এই জন্য যে বডিতে ধরো হাতটা আমি এইভাবে আছে অনেকক্ষণ, তোমার হাতটা একসময় লেগে যাবে, তুমি হাতটা নামাইতে বাধ্য হবা, যদিও এটা নেগেটিভ ফিডব্যাক না, কিন্তু এই অ্যাকশনটা নিলা বলেই তো, হাতটা উপরে তুলছো বলেই তো হাতটা নামাইলা, রাইট? হাতটা উপরে তুলছো বলেই তো হাতটা তুমি নামাতে তোমাকে হলো। হাত যদি উপরে নাই তুলতা, নামানোর প্রশ্নটা আসতো না। তো হাত তোলা যদি হয় একটা অ্যাকশন, তাহলে এটা ধরো তার ফিডব্যাক। তো নেগেটিভ এবং পজিটিভ কেন, এই টার্ম দুইটা তোমাকে স্যাররা চাইলে পেঁচাতে পারে যে হোয়াই আর ইউ কলিং ইট নেগেটিভ, এটা নিয়ে আমরা পড়বো। হোয়াই আর ইউ কলিং ইট পজিটিভ, এটা নিয়ে আমরা পড়বো। তো ফিডব্যাক কি সেটা তো আমরা জানলাম। তার আগে দেখো বলছে নেগেটিভ ফিডব্যাক কাকে বলে? আ কন্ট্রোল মেকানিজম দ্যাট রিভার্সেস আ চেঞ্জ, শব্দটার দিকে তাকাও। আ কন্ট্রোল মেকানিজম দ্যাট রিভার্সেস আ চেঞ্জ ইন এ ভেরিয়েবল অ্যান্ড রিটার্নস ইট টু আ সেট পয়েন্ট। তো ভাইয়া এগুলো তো আমাদের কাছে কঠিন লাগে, তোমাদেরকে একটু খালি স্পষ্ট করে বলে দিই। তুমি যদি ভাইভাতে ভালো করতে চাও, প্রথম কথা হচ্ছে বুয়েটিয়ান যারা বুয়েটে চান্স পাইছে, এরা তোমাদেরকে বলার চেষ্টা করবে যে মেডিকেল মানে মুখস্থ। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, বুয়েটের পোলাপান মেডিকেলের চেয়ে দ্বিগুণ মুখস্থ করে। মেডিকেলে এত বড় বড় বই কোনো বাপের পোলার সাধ্য নাই, কোনো হিউম্যানের পক্ষে সম্ভব না এগুলোকে জাস্ট মুখস্থ করা আর মনে রাখার মধ্যে একটা হিউজ পার্থক্য আছে। তোমাকে আমি যেগুলো পড়াচ্ছি, এগুলোকে আমি তোকে মুখস্থ করতে বলছি, এটা তো জাস্ট বুঝে বলার চেষ্টা করা। কিন্তু মেডিকেলের 99% হলো বুঝা। মনে রাখবা, ডাক্তার কিন্তু মুখস্থ হয়ে তুমি ডাক্তারি করতে পারবা না। তুমি কিন্তু ওর নাম কি, ওই যে চতুর রামলিঙ্গম, 3 Idiots এর চতুর রামলিঙ্গমরা দুনিয়াতে কোনো দুনিয়াতেই চতুর রামলিঙ্গমের মতো কোনো স্টুডেন্ট নাই। অনার্স লেভেলের পড়া, এটা 3 Idiots যেটা দেখানো হয়েছে, এটা ফলস, এটা সম্ভব না। মুখস্থ করে অঙ্ক করা, মুখস্থ করে ইঞ্জিনিয়ারিং পাস করা, এটা সম্ভব না, ঠিক আছে? সো তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার না করলে তুমি এটা পারবে না। মেডিকেলেও 99% হলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। 1% ভাই টানা মুখস্থ, 1% তোমাকে টানা মুখস্থ করতে হবে। এবং কোন জিনিসটা মেডিকেলে তোমাকে প্যারা দিবে? টানা মুখস্থ। কোনটা করতে হবে টানা মুখস্থ? 1 নাম্বার হলো ডেফিনিশন। ভাই ডেফিনিশন বুঝাবুঝি টাইম নেই, মানে না সরি, বুঝাবুঝি টাইম নেই বলতে বুঝে টুঝে উল্টায় ফেলো, কিন্তু বুঝে উল্টায় ফেলার পর কনসেপ্ট ইউজ করে আমি ম্যাডামকে বুঝিয়ে বলবো, ম্যাম আমি এটা তো বুঝি, আমি এটা আপনাকে বুঝিয়ে বলি, এগুলা মানুষ খায় না। তোমার কাছে স্যার জানতে চেয়েছে হোয়াট ইজ নেগেটিভ ফিডব্যাক, তুমি যারা নেগেটিভ ফিডব্যাক বলে দিবা। আবারও বলছি, তুমি যদি ইমপ্রেশন ভালো করতে চাও, কিছু ডেফিনিশন যারা মুখস্থ রাখতে হবে। 99% কনসেপ্ট, 1% মুখস্থ। সেই 1%-এর মধ্যে 90% ডিলস উইথ ডেফিনিশন।
ডেফিনিশন যে যত ভালো, কারণ এইটা হলো তোমার আইটেমের প্রথম প্রশ্ন। এইটা তুমি যখন কার্ডের ভাই যাবা, তোমার এটা প্রথম প্রশ্ন হবে। তুমি যখন প্রফের ভাই বসবা, টার্মের ভাই বসবা, প্রথম প্রশ্ন হবে। তুমি যদি এইটা বলতেই গ্যারবের করো নেগেটিভ ফিডব্যাকের সংজ্ঞাটা, ম্যাম আমি তো জিনিসটা বুঝি, তোমার ইমপ্রেশনটা খারাপ হবে। আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বললাম, বুঝাতে পারছি? তো তুমি কিছু ডেফিনেশনগুলা ঝাড়া মুখস্থ মারবা, বুঝবা তো বটেই, না বুঝে তো আর মুখস্থ করবা না। কিন্তু ডেফিনেশন ভাইয়া আমি তোমাকে অবশ্যই বলে নিচ্ছি, অবশ্যই এবং অবশ্যই ডেফিনেশন ঝাড়া মুখস্থ করে ফেলবা। আমি যে ডেফিনেশনটা মাত্র বললাম সেইটাও তুমি একদম ঝাড়া মুখস্থ মেরে দিবা। কথা ক্লিয়ার? রেগুলেশন অফ দ্য বডি, নার্ভাস সিস্টেম, হোয়াট আর দ্য সিস্টেমস, কি আছে, কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি, মূল পড়াটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে রেগুলেশন অফ দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড, নর্মাল রেঞ্জেস পড়াবো। তার আগে খালি একটু মেইন পড়াটা পড়াই দেই যেটা পরীক্ষায়। তাহলে হোয়াট ইজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, homeostatic changes in the regulation of the carbon dioxide. নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাকে বলে আমরা তোমাকে এখানে একটা সংজ্ঞা দিয়ে দিলাম। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের একদম সংজ্ঞাটা কোথা থেকে পড়বো? এইটা হলো নেগেটিভ ফিডব্যাকের সংজ্ঞা। এই যে দেখো, ইফ সাম ফ্যাক্টর বিকামস এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, কোনো ফ্যাক্টর বডিতে বেড়ে গেল বা কমে গেল, আ কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েটস টু জেনারেট feedback which consists of series of changes that return the factor toward a certain mean value, thus maintaining the homeostasis. প্রিয় ভাই ও বোনেরা, তুমি এই যে সংজ্ঞাটা আমি তোমাকে বলে রাখলাম, আইটেমে ভালো করতে চাইলে এটা টনটনা পড়ে ফেলতে হবে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের পুরো সংজ্ঞাটা তোমাকে টনটনা পড়ে ফেলতে হবে। ইফ সাব ফ্যাক্টর এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, বেড়ে যায় বা কমে যায়, একটা কন্ট্রোল সিস্টেম চালু হয়ে যায় যেটার নাম আ কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েটস নেগেটিভ ফিডব্যাক। বডির একটা কন্ট্রোল সিস্টেম নেগেটিভ ফিডব্যাককে চালু করে দেয়, হুইচ কনসিস্ট অফ সিরিজ অফ চেঞ্জেস, বডিতে কিছু পরিবর্তন করবে যার মাধ্যমে জিনিসটা আগের জায়গায় ফিরে আসবে। কোথায়? মিন ভ্যালুতে ফিরে আসবে, দাস মেইনটেনিং দ্য হোমিওস্ট্যাসিস। তুমি অন্য যত কথাই বলো না কেন, ম্যাডামের মন খুশি হবে না, স্যারের মন খুশি হবে না। তুমি গাইটন পড়ে গেছো কিনা, এই সংজ্ঞাটা পড়ে গেছো কিনা, সেটাই তারা চাইবে। আমি তোমাকে বলে দিলাম, কষ্ট হবে, এই সংজ্ঞাটা পড়তে কষ্ট হবে, বলতে কষ্ট হবে, বাট পারতে হবে। তুমি তো বুঝতেই পারো জিনিসটা তো খুবই সহজ। ঠিক আছে, জিনিসটা তো আসলে খুব কঠিন কিছু না, জিনিসটা তো আসলে ভাত পানি, এটা কোনো জিনিস হলো। কিন্তু তোমাকে এইটাই সংজ্ঞাটা গাইটন থেকে পড়তে হবে। ঠিক আছে, সংজ্ঞাটা তুমি গাইটন থেকে পড়বা। আমরা তো তোমাকে এখানে মেইন কথাটা লিখে দিয়েছি, যখন আমরা মেইন কথাটা বলে দিলাম। আমি তো তোমাদেরকে আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। তাহলে আইটেমে তোমাকে নেগেটিভ ফিডব্যাকের সংজ্ঞাটা কে কে পড়ে ফেলছো, কেউ কি পড়ছো? নেগেটিভ ফিডব্যাকের সংজ্ঞা কার মুখস্থ আছে, কে বলতে পারবা? আবুল হাসান আব্দুল্লাহ পড়ছো নাকি নেগেটিভ ফিডব্যাকের সংজ্ঞা? ইসরাতেনি পড়ে ফেলছো নাকি? কি অবস্থা? স্পর্শ রাশেদুল পড়েছ? খাদিজাতুল কুবরা নেগেটিভ ফিডব্যাকের সংজ্ঞা পড়ে ফেলেছো ক্লাসের মধ্যে? এটাই কিন্তু আইটেমে তোমার এইটাই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, দ্যাটস ফাইন। মেহেরুন্নেসা আচল পড়েছ? ওকে, সো এখন তারপরে তোমার প্রশ্ন হবে যে এই যে নেগেটিভ ফিডব্যাক, তোমাকে স্যার জিজ্ঞাসা করবে যে এটাকে সাদিয়া আফরিনিহা ও পড়ে ফেলছে, তো এটাকে নেগেটিভ বলা হচ্ছে কেন? তোমাকে প্রশ্ন করতে পারে যে ভাই এটাকে নেগেটিভ বলা হচ্ছে কেন, হোয়াই ইট ইজ কল্ড নেগেটিভ। তোমরা নেগেটিভের এখানে আগে পড়িনি, এখন পড়লাম, ভেরি গুড। সো আমরা ভেক্টর পড়ছি না, ভেক্টর। ধরো একটা ভেক্টর এ ভেক্টরের সাপেক্ষে এই বি ভেক্টরটা তো উল্টা দিকে যাচ্ছে। ধরো এটা হলো +5, এটার মান হবে তাহলে -5। তাহলে এ ভেক্টরের সাপেক্ষে এটা নেগেটিভ। ধরো একটা মানুষের ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্লাড প্রেশার 120 থেকে এই মুহূর্তে তার ব্লাড প্রেশার 150। তাহলে এটাকে নেগেটিভ বলা হয় কেন? কারণ এটা ইনিশিয়াল যে রেসপন্স সেটা কমায় দেয়। তাকায় দেখো, ইনিশিয়াল যে রেসপন্স 150, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম ওটাকে আবার 120-এ নামায় আনে। এই হলো নেগেটিভ ফিডব্যাকের কাজ। ধরো কারো ব্লাড প্রেশার কমে গেছে 90, বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু পজিটিভ ফিডব্যাক কাজ করবে না। এখানেও 120 ছিল 90, এইটাকে আবার 120 করে দিবে কে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম।
তাহলে বডিতে যদি কোনো কিছু বেড়ে যায় বা কমে যায় সেটাকে আগের জায়গায় ফেরত আনে কে? নেগেটিভ ফিডব্যাক। এইটা তোমার বাকি জীবনে ডাক্তারি জীবনে এই জিনিস আজকে যে শেখালাম বাকি জীবন সব জায়গায় কাজে লাগবে। সব জায়গায় মানে সব জায়গায় মানে সব জায়গায় যেই সিস্টেমেই যাও সব জায়গায় নেগেটিভ ফিডব্যাক, বডির প্রত্যেকটা জায়গায় এই ফিডব্যাক মেকানিজম লাগানো আছে। ব্লাড প্রেশার বেড়ে গেল সেটাকে কমাইতে হবে, কমে গেল সেটাকে বাড়াইতে হবে, বডির টেম্পারেচার বেড়ে গেল সেটাকে কমাইতে হবে, কমানোর জন্য অনেকগুলো প্রসেস চালু করতে হবে, কিন্তু আলটিমেটলি কমাইতে হবে। যাই করো এইটাই হলো মেইন কথা, এইটাই হলো মেইন কথা। তোমাদেরকে নেগেটিভ ফিডব্যাকের উদাহরণ দিচ্ছি, ভালো ভালো উদাহরণ দিব যাতে তোমার ব্রেনের মধ্যে ঢুকে যায়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আমরা এটাকে কেন নেগেটিভ ফিডব্যাক বলি? কারণ এটা এই ফিডব্যাকটার ডিরেকশনটা হলো ইনিশিয়াল যে রেসপন্স সেটার অপোজিটে, তার বিপরীতে কাজ করে। যেমন যেটা মাত্র বললাম, দেখো যেমন ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে ব্লাড প্রেশার বেড়ে গেলে সেটাকে কমালে সেটাকে বাড়াতে হবে। খেয়াল করো এই সিস্টেমে কারা কারা কাজ করে? ব্যারো রিসেপ্টরস। তোমরা সবাই মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা ব্যারো রিসেপ্টর কাকে বলে জানো। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এখানে কারা কারা রোল প্লে করবে? ব্যারো রিসেপ্টর রোল প্লে করবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রোল প্লে করবে। ব্রেইনের ভেসোমোটর সেন্টার, মেডুলা অবলাঙ্গাটার ভেসোমোটর সেন্টার আর সিচুয়েটেড ইন দ্য, সবাই মিলে ব্লাড প্রেশারটাকে কমায় আনবে। দিস ইজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। মনে হচ্ছে যে জাস্ট বেড়ে গেছে কমাই দিব, কারা কারা রোল প্লে করবে? এরা। একইভাবে ধরো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন তোমার বডিতে বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইড তো আমাদের জন্য বিষ, এটা তোমার বডিতে বেড়ে গেল, এটাকে কমাইতে হবে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, কমাতে হবে। কিভাবে কমাবো? তুমি বেশি বেশি দম ছাড়বা যাতে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে যায়। তাহলে ইনক্রিজড রেসপিরেটরি ড্রাইভ, ব্রেন, লাংস, কেমো রিসেপ্টরগুলো এই জায়গায় রোল প্লে করবে। কেমো রিসেপ্টরগুলো চালু হয়ে যাবে, কেমো রিসেপ্টরগুলো ব্রেনকে সিগন্যাল দিবে, ব্রেন থেকে সিগন্যাল লাংসে যাবে, বেশি বেশি রেসপিরেশন হবে। বডি টেম্পারেচার, তোমার জ্বর 101 ডিগ্রি। আমরা জানি আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসে এমনভাবে বডিকে মেকানিজম করার চেষ্টা করবে যাতে তোমার টেম্পারেচার কমে যায়। দেখো আমাদের কিন্তু প্রতি মুহূর্তে জ্বর আসার চেষ্টা করে, কিন্তু বডি সেটাকে ঠেকায় দেয়। যখন বডি ফেল করে তখন তোমার ফিভারটা হয়। বডিতে এই প্রসেস প্রতি মুহূর্তে কাজ করতেছে, হাইপোথ্যালামিক থার্মোরেগুলেশন প্রতি মুহূর্তে কাজ করছে, সেজন্য তোমার বডি কুল ডাউন। যেই মুহূর্তে জ্বর আসবে বুঝবা যে একটা গ্যাঞ্জাম লাগছে। নেগেটিভ ফিডব্যাক ওভারওয়েলড, সে পারফর্ম করতে পারে নাই, তার কাজ করার ক্ষমতার অধিক লোড তার উপরে তাকে দেওয়া হয়েছে, সেই জন্য সে নেগেটিভ ফিডব্যাক করেও এটাকে কন্ট্রোল করতে পারে নাই। ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে বডিতে কি রিলিজ হবে? ইনসুলিন, বেশি বেশি ইনসুলিন রিলিজ হবে। সে এই যে ইনসুলিন রিলিজ হবে, ব্লাড গ্লুকোজ কমে গেলে কে রিলিজ হবে? গ্লুকাগন। এই দুইটা মিলেই তো ব্যালেন্স করতেছে আমাদের বডিকে। তোমাকে এইটা যেটা পড়াচ্ছি সেটা হলো তোমাকে প্রশ্ন করবে কয়েকটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের উদাহরণ দাও। তুমি এই উদাহরণগুলো দিতে পারো। আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্স কে নিয়ন্ত্রণ করে? এইটা কিডনি চ্যাপ্টার, রেচনতন্ত্র চ্যাপ্টার একদম শেষে ছিল, একদম লাস্ট পেজে। মনে রাখতে হবে, তোমাদের এটা এখনো পড়া নাই, বাট এটা সামনে আইটেমে পড়া আছে, বায়োকেমিস্ট্রি। রেসপিরেটরি এবং কিডনি বাফারিং, মূলত কিডনি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। কিডনি বাফারিং সিস্টেম মেনটেন করার জন্য, বডির অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করার জন্য। যখনই কোনো একটা চেঞ্জ আসবে তখনই এরা মিলে এটাকে কুল ডাউন বা কাম ডাউন করার চেষ্টা করবে। নেগেটিভ ফিডব্যাক এতটা গুরুত্বপূর্ণ। তোমাদেরকে একটা ফ্যান্টাস্টিক উদাহরণ দিই নেগেটিভ ফিডব্যাকের, যে কিভাবে কাজ করে নেগেটিভ ফিডব্যাক। আমি জানি না তোমরা জানো কিনা, সেটা হলো আমাদের থাইরয়েড হরমোন। দেখি সবাই তো চান্স পাইছো, কার কার মনে আছে থাইরয়েড হরমোন কি কি? থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন আসে বলো? অ্যাটলিস্ট দুইটা হরমোনের নাম বলো। থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন আসে? ডাক্তারি চান্স পেয়ে গেছো বলে কি এইচএসসির পড়া ভুলে যাবা নাকি? বলো, কে কে বলতে পারবে দেখি। কে কে বলতে পারবে? হ্যাঁ कोई ऐसा जो कह सकता है থাইরয়েড গ্রন্থির মধ্যে কোন কোন হরমোন আছে? থাইরয়েড গ্রন্থি থেকে কোন কোন হরমোন আসে? পুরাই ফাহাদ ভাই এমবিবিএস পাশ করে গিয়ে উত্তর করতে পারতেছে।
তার তোরা ব্যাটারা চান্স পাওয়ার সাথে সাথে সব ভুলে গেলি। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে T4 হরমোন আসে, T3 হরমোন আসে। ভেরি গুড। আর সিটি আসে। সিটি আমাদের এই মুহূর্তে আলোচনার বিষয় না, আমি দুইটা চেয়েছি, দুইটা আমরা আলোচনা করব, T4 আর T3। তো আমি জানি না তোমরা জানো কি না, যে অবশ্যই জানার কথা, তোমাদের এইচএসসিতে পড়া ছিল থাইরয়েড গ্রন্থিকে কিন্তু আলটিমেটলি নিয়ন্ত্রণ করে উপরের পিটুইটারি গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিকে কিন্তু আলটিমেটলি নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্ল্যান্ড। থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে কে? পিটুইটারি গ্ল্যান্ড। কিভাবে নিয়ন্ত্রণ করে জানো? এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন আসে যার নাম হলো TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই বেটা এসে যদি থাইরয়েডকে বলে যে তুই T4 বানা, তুই T3 বানা, তখন থাইরয়েড এটা বানাইতে পারে। যদি এইটাই না থাকে তাহলে এরাও থাকবে না, একে এসে কমান্ডটা দিতে হবে। এখন তোমরা গলগণ্ড রোগ দেখেছো না? গয়টার গলগণ্ড রোগ। আচ্ছা, তো ধরো থাইরয়েড গ্রন্থিতে কোনো একটা ঝামেলা হলো, ধরো থাইরয়েড গ্রন্থিটার কাজ করার ক্ষমতা চলে গেল, থাইরয়েড গ্রন্থিটার মধ্যে গ্যাঞ্জাম লাগলো এমন যে থাইরয়েড গ্রন্থি আর T3 বা T4 হরমোন তৈরি করতে পারছে না। তুমি রক্ত পরীক্ষা করে দেখলা যে তোমার বডিতে T4 এর পরিমাণ কম, T3 এর পরিমাণ কম। তখন কি হবে জানো? তোমার পিটুইটারি গ্ল্যান্ড একে বারবার TSH পাঠাবে। কি ব্যাপার, রক্তের মধ্যে T3 T4 কম কেন? রক্তের মধ্যে T3 T4 কম কেন? আগে ধরো একটা TSH পাঠাইতো, তখন একটার জায়গায় 5টা TSH পাঠাবে, যে কিরে ভাই রক্তের মধ্যে T3 T4 কম পাচ্ছি, তুই বানা, তুই বানাচ্ছিস না কেন? বানা বানা, তুই বানা, তুই বানা। ফলে তুমি যখন ব্লাড টেস্ট করে দেখবা যেই মানুষগুলো হাইপোথাইরয়েড, এই মানুষগুলোকে আমরা বলি হাইপোথাইরয়েড, প্রাইমারি হাইপোথাইরয়েড, প্রাইমারি হাইপোথাইরয়েড, এই মানুষগুলোকে আমরা বলি প্রাইমারি হাইপোথাইরয়েড। যাদের রক্তে তুমি T3 T4 কম পাচ্ছ, কিন্তু TSH এর পরিমাণ, TSH এর পরিমাণ অনেক বেশি। এইটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। বডি আলটিমেটলি হয়তো দেখো বডি চেষ্টা করবে এই থাইরয়েড হরমোনকে বাড়ানোর, TSH হরমোনকে বাড়ানোর মাধ্যমে। বডির প্রত্যেকটা হরমোন এই রকম ফিডব্যাক মেকানিজম এই লুপের মধ্যে বিদ্যমান। T3 T4 কমে গেলে TSH বেড়ে যাবে। আবার উল্টা ঘটনা, ধরো উল্টা, ধরো থাইরয়েড, মানে জাস্ট তোমাকে আমি এটার এক্সটেন্টটা বুঝাই দিচ্ছি যে এটার এক্সটেন্টটা কতটুকু। এই পড়াটা যেটা মাত্র পড়ালাম, এটাই ক্লিনিক্যাল। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থেকে তুমি আসলে ডাক্তার হিসেবে ভবিষ্যতে কি চিন্তা করবা, এইটা মুখস্থ করে তোমার কি লাভ? লাভ হলো এই যে হরমোন, ধরো এখানে একটা টিউমার হয়েছে, থাইরয়েড টিউমার, এটার নাম হলো থাইরয়েড নোডিউল। এই থাইরয়েড নোডিউলটা হাইপার ফাংশনিং, তার মানে ওর কাজ করার ক্ষমতা বেড়ে গেছে। ও বডিতে অনেক বেশি T3 তৈরি করতেছে, ও বডিতে অনেক বেশি T4 তৈরি করছে। যখন আমার পিটুইটারি গ্ল্যান্ড দেখবে, যে বডিতে অলরেডি T3 T4 অনেক বেশি, তখন ও কিন্তু ওই যে একটা TSH কে পাঠাতো, ও ওটাকেও পাঠানো বন্ধ করে দিবে। ফলে যাদের হাইপার থাইরয়েডিজম, যাদের প্রাইমারি হাইপার থাইরয়েডিজম, তার মানে যে থাইরয়েড হরমোনের পরিমাণ বেশি, প্রাইমারি হাইপার থাইরয়েডিজম, তার রক্তে তুমি কি পাবা জানো? T3 T4 বেশি, কিন্তু TSH অলমোস্ট নীল, TSH নাই হয়ে যায়। আমি এটা পড়াচ্ছি কেন? এই হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, আমাদের বডির প্রত্যেকটা জিনিসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং তুমি যদি ভালো ডাক্তার হও, তুমি শুধুমাত্র TSH পরীক্ষা করেই বলে দিতে পারবা যে এই রোগীর কি অবস্থা। তুমি যদি আসলেই ভালো ডাক্তার হও, তুমি শুধু TSH পরীক্ষা দিলা, ধরো একটা রোগী তোমার কাছে আসছে, তোমার মনে হচ্ছে এই রোগীটার থাইরয়েডের সমস্যা হতে পারে, একটা মাত্র পরীক্ষা করার টাকা আছে, ধরো 500 টাকা আছে ওর কাছে, 3টার রক্ত পরীক্ষা করতে গেলে 1500 টাকা লাগবে, তুমি একটা পরীক্ষা করতে চাও, অনলি ওয়ান, দ্যাট সেই পরীক্ষাটা হলো TSH। তুমি যদি দেখো TSH এর নর্মাল রেঞ্জ ধরো 2 থেকে 5, তুমি দেখলা TSH আছে 12,
চোখ বন্ধ করে বলে দিতে পারবা এই পেশেন্টটা T3 T4 আমি কম পাবো, কারণ TSH তো বেশি। TSH বেশি কখন হবে? যখন T3 T4 তার মানে কম তৈরি হচ্ছে বডিতে, সেই জন্য TSH ওভার এক্সাইটেড, TSH বেশি পরিমাণে আসতেছে। তারপরও ক্লিয়ার, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে এই ঘটনা ঘটবে। একটা পরীক্ষা করে দেখলা যে TSH, তুমি একটা মাত্র পরীক্ষা করলে TSH নীল, আর কিছু চিন্তা না করলেও চলবে তোমার। তুমি T3 T4 না দেখেও কল্পনা চিন্তা করতে পারো যে এই পেশেন্টের হয়তোবা হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করছে। এইটা হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আমাদের বডিতে যখনই কোনো একটা জিনিস পরিমাণের তুলনায় বেড়ে যায়, আমাদের বডি সেটাকে কুল ডাউন করার জন্য চেষ্টা করে। সেই চেষ্টাটা আমরা বিভিন্নভাবে মিজার করতে পারি, সেই মিজার করার মাধ্যমে আমরা রোগটাকে ডায়াগনোসিস করতে পারি। নেগেটিভ ফিডব্যাক ইজ জাস্ট নট ফর থিওরি, এটা কিন্তু প্র্যাকটিক্যালি এই রোগটা দিয়ে মাত্র কাজে লাগাইতে তোমাকে সাহায্য করলাম। তুমি রক্তে থাইরয়েড কম পাচ্ছ, তার মানে অবশ্যই TSH হরমোন তুমি রক্তে বেশি পাওয়াটাই আশা করবা। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? কনসেপ্টটা কি ভাই বুঝতে পারছো? এখানে নেগেটিভ ফিডব্যাকের কনসেপ্টটা কি বুঝতে পারছো? আমরা কিন্তু পজিটিভ ফিডব্যাক অতটা কাজে লাগাই না ক্লিনিক্যালি, যতটা আমরা নেগেটিভ ফিডব্যাক ক্লিনিক্যালি কাজে লাগাই। অনিমেষ, ওহিদুল্লাহ, ফাহাদ ভাই কি বুঝতে পারছেন? ফাহাদ ভাই একটা উত্তর ভালো দিয়েছেন, ভাই কি বুঝতে পেরেছেন কিনা? কি অবস্থা ভাই, বুঝতে পারছেন নাকি পারেন নাই ভাই, নাকি আবার বুঝাবো? ঠিক আছে, ভেরি গুড। লাস্ট ওয়ান। তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাক থেকে কি কি পড়বা বই থেকে? বইয়ের প্রথম কথা হচ্ছে তোমাদের জন্য বই থেকে কি কি পড়বা তার চেয়ে গুরুত্বপূর্ণ বইয়ের কি পড়বা না, A to Z পড়তে হবে ভাই। বইয়ের মধ্যে এখানে যা যা দেওয়া আছে প্রতিটাই তুমি পড়বা, কিন্তু আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই দিলাম, লাস্ট কনসেপ্ট আজকের দিনে। মূলত আইটেমে তো আসলে এর বাইরে কিছুই নাই। আইটেমে তোমার এরপরে কনসেপ্টের নাম কি? এরপরে কনসেপ্টের নাম হলো পজিটিভ ফিডব্যাক। তার মানে পজিটিভ ফিডব্যাক, এটা কিন্তু আগের, এটা জাস্ট আগেরটার উল্টা। পজিটিভ ফিডব্যাক হলো, আবারও বলছি, আমরা ক্লিনিক্যালি নেগেটিভ ফিডব্যাককে বেশি কাজে লাগাই, মানে টেস্ট মেস্ট করার জন্য। যদিও পজিটিভ ফিডব্যাকেরও কিন্তু আমাদের ক্লিনিক্যাল রোল আছে, সেটা আমরা জানবো। তো পজিটিভ ফিডব্যাক মানে কি? যে জিনিসটা বেড়ে গেছে তাকে আরো বাড়ায় দাও। ডিরেকশন একই দিকে, ভেক্টরের ডিরেকশন একই দিকে। যেই জিনিসটা বেড়ে গেছে তাকে আরো বাড়ায় দাও, যে জিনিসটা বেড়ে গেছে তাকে আরো বাড়ায় দাও। এইটার নামই পজিটিভ ফিডব্যাক। একটা কিছু অ্যাম্পলিফাই হচ্ছে, সেটাকে আরো, একটা কিছু শুরু হয়েছে সেটাকে আরো বড় করে দাও। দিস ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক। আ মেকানিজম হোয়ার রেসপন্স অ্যাম্পলিফাইজ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস। শুরুতে যেটা ছিল 1 গুণ, পজিটিভ ফিডব্যাকের ফলে সেটা হয়ে গেল 5 টাইমস, 5 গুণ। অ্যাম্পলিফিকেশন মানে কি? বিস্তার করা, বড় করা। আর আ মেকানিজম হোয়ার দ্য রেসপন্স অ্যাম্পলিফাইজ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস। শুরুতে যেটা 1 গুণ ছিল সেটাকে 5 গুণ করতে হবে। বুঝতে পারলাম? এখানে একটা চেইন রিঅ্যাকশন। তাহলে কজেস আ চেইন রিঅ্যাকশন, মোর অফ দ্য সেম। একই জিনিস বারবার করে করতে থাকবে। যেই প্রসেসটা শুরু হয়ে গেছে, জাস্ট লাইক নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তোমরা ফিজিক্সে পড়ে আসছো আশা করি। নিউক্লিয়ার ফিশন একবার ভাঙতে শুরু করলে সামনের দিকে ভাঙতেই থাকবে। পজিটিভ ফিডব্যাক মেকানিজম হলো জাস্ট তাই। মাত্র পড়ালাম, 26 ব্যাচের ক্লাস দিলাম তোমাদের, ক্লাসটা শেষ হওয়ার আগে মাত্র ওদেরকে পড়াইলাম ব্লাড ক্লটিং মেকানিজম। তোমরা এই চ্যাপ্টারেই তো পড়বা, এই ফার্স্ট কার্ডেই তো পড়বা ব্লাড ক্লটিং। হ্যাঁ, তোমরা তো ফার্স্ট কার্ডেই পড়ার কথা, নাকি সিভিএস তো বোধহয় ফার্স্ট টার্মেই আছে, রাইট? তোমরা আগামী 2-3 মাসের মধ্যেই পড়বা রক্ততঞ্চনের প্রক্রিয়া। ওই যে থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ হলো, সেটা প্রোথ্রম্বিনকে থ্রোম্বিন বানাইলো, থ্রোম্বিনটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাইলো, সেখান থেকে ফাইব্রিন জালক তৈরি হলো। এইচএসসিতে পড়ে আসছো, অ্যাডমিশনে পড়ে আসছো, ওই জিনিসটার নাম কি? ব্লাড ক্লটিং। সেইটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ক্লটিং এক পাশ থেকে শুরু হয়, সামনে সবগুলো ক্লটিং ফ্যাক্টর, একটা ফ্যাক্টর চালু হয়। ব্লাড ক্লটিংয়ের ফ্যাক্টর কয়টা? 13টা। একটা ক্লটিং ফ্যাক্টর চালু হয়, 13টা ক্লটিং ফ্যাক্টর একজন জাগার পরে বাকি 13 জন জেগে যায়। এই যে অ্যাক্টিভেশন অফ দ্য ব্লাড ক্লটিং ক্যাসকেড, এইটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম।
ওখানে কিন্তু 13 জন একসাথে জেগে ওঠে না, প্রথমে একটা ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভ হয়, তারপর বাকিরা আস্তে আস্তে অ্যাক্টিভ হয়। তারপরে সন্তান জন্মদান। তোমরা অক্সিটোসিনের নাম জানো? অক্সিটোসিনের নাম জানো? সো অক্সিটোসিন কিভাবে কাজ করে এখানে দেখো, যে পার্চুরেশন শব্দটার দিকে তাকাও, এগুলো এখন পড়তে হবে। তো অক্সিটোসিন রিলিজ হয়, বারবার ইউটেরাইন কন্ট্রাকশন হয়, প্রত্যেকবার ইউটেরাইন কন্ট্রাকশন। এখানে এই প্রসেসটা খুবই দারুণ, প্রসেসটা একটু বুঝাই দিচ্ছি, এটা তোমাদেরকে স্যারও জিজ্ঞাসাও করতে পারে। এই হলো আমাদের ইউটেরাস, এইখানে বাচ্চাটা আছে, এই হলো বাচ্চার মাথা, এই হলো বাচ্চার পেট, এই হলো বাচ্চার পা, এই হলো বাচ্চার হাত। বাচ্চা জন্ম নেওয়া শুরু হচ্ছে। বাচ্চা জন্ম নেওয়া, ভাইয়া কোনো কিছু কমতে থাকলে যদি সেটা কমতেই থাকে তাহলে সেটা পজিটিভ ফিডব্যাক হবে। ডিরেকশন যখন একই জিনিস বারবার হবে সেটাই পজিটিভ ফিডব্যাক। কমা বাড়া পরের ব্যাপার, কমছে নাকি বাড়ছে সেটা পরের হিসাব। ডিরেকশন সেম, পজিটিভ। ডিরেকশনটা অপোজিট, আগের ঘটনাকে আগের জায়গায় ফেরত আনতেছে, তাহলে সেটা নেগেটিভ। হ্যাঁ, ডিরেকশন একই হলে সেটা পজিটিভ, এটা পজিটিভ ফিডব্যাক হবে, থিওরিটিক্যালি এটা পজিটিভ ফিডব্যাক হবে। তাহলে এই যে বাচ্চাটা শুরুতে এমন ছিল, প্রথম উপর থেকে ব্রেইন থেকে একটু অক্সিটোসিন আসলো, অক্সিটোসিন আসার ফলে ইউটেরাইন মাসেলটা কি করলো, একটু চাপ দিল। ফলে বাচ্চাটার মাথাটা এখান থেকে যখন ইউটেরাইন মাসেলটা একটু চাপ দিল, তখন বাচ্চাটা আর একটু নিচের দিকে নামলো। যখনই নিচের দিকে নামলো, সার্ভিক্সটা আরো ডাইলেটেড হইলো, এই সার্ভিক্স আরো সিগন্যাল পাঠাইলো, আরো অক্সিটোসিন আসলো, আরো চাপ দিল, বাচ্চাটা আরো বের হলো। যখন সার্ভিক্সটা আরো প্রসারিত হচ্ছে, সার্ভিক্সের উপরে চাপ পড়তেছে, এ আবার সিগন্যাল পাঠাচ্ছে, আরো অক্সিটোসিন আসতেছে, আলটিমেটলি এরা চাপ দিয়ে বাচ্চাটাকে বের করে ফেলতেছে। একটা ভিগারাস প্রসেস, তোমরা কখনো নর্মাল ডেলিভারি না দেখলে বুঝবা না। নর্মাল ডেলিভারি নামই তো নর্মাল, এটা অটোমেটিক হয়, অটোমেটিক। সার্জারি, সিজারিয়ান সেকশন এগুলো তো আসছে লাস্ট কয়েকশো বছর। পৃথিবীতে মানুষ এসেছে 2 লক্ষ বছর আগে না 20 লক্ষ বছর আগে, নাকি 2 কোটি? বিবর্তনে ছিল না, সামাজিক মানুষ এসেছে 70,000 বছর আগে। সিজারিয়ান সেকশনের আবিষ্কার হয়েছে আজ থেকে 1500 বছর আগে, 2000 বছর আগে। নিয়মিত সিজার হচ্ছে গত 100-200 বছর ধরে। তার আগে পৃথিবীতে যত মানুষ আসছে সবাই এই প্রসেসে আসছে, অক্সিটোসিন হরমোনের প্রভাবে। অক্সিটোসিন যখন আসে, সে এখানে চাপ দেয়, বাচ্চাটা নিচের দিকে নামলো, ইউটেরাসটা আরো, সার্ভিক্সটা আরো প্রসারিত হলো, এটার নাম সার্ভিক্স। সিগন্যাল আরো ব্রেনে গেল, ব্রেন আরো অক্সিটোসিন দিচ্ছে, আরো চাপ, আরো নিচের দিকে যাচ্ছে, আরো ইউটেরাস আরো চাপ, এই মুখটা আরো খুলে যাচ্ছে, আরো চাপ, এটার নাম পার্টু। সো যেই প্রসেসটা শুরু হয়েছিল সেটা বাড়তেই আছে। দিস ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। যেই প্রসেসটা শুরু হয়েছিল সেইটা সামনের দিকে যাচ্ছে। এই যে দেখো বইয়ের মধ্যে লেখা আছে, এই পুরো প্যারাটা পড়ে ফেলতে হবে। চাইল্ড বার্থ, another situation where positive feedback mechanism is valuable when uterine contractions become strong enough for the baby's head to begin pushing through the cervix. Stretching of the cervix sends signals through the uterine muscles back to the body of the uterus, causing more even powerful contraction. যখনই সার্ভিক্সে আসলো ইউটেরাইন মাসেল আরো বেশি চাপ দিচ্ছে, যত নিচের দিকে যাচ্ছে আরো চাপ দিচ্ছে, যত নিচের দিকে যাচ্ছে আরো বেশি চাপ দিচ্ছে। ঠিক আছে, যত নিচের দিকে যাবে ইউটেরাইন মাসেল আরো চাপ দিবে। এইটা একটা পজিটিভ মেকানিজম। ঠিক আছে, তারপরে উদাহরণগুলো তোমাকে পুরোটাই পড়তে হবে একদম। ব্লাড ক্লটিং, এইটা হলো 1 নম্বর উদাহরণ। তোমাকে জানতে চাইবে কি কি উদাহরণ আছে। একটা হলো ব্লাড ক্লটিং, 2 নম্বর কি উদাহরণ আছে, চাইল্ড বার্থ, 3 নম্বর কি উদাহরণ আছে, আমরা এখানে সামারি করে দিয়েছি, এলএইচ সার্চ, 4 নম্বর হলো নার্ভ সিগন্যাল কন্ডাকশন। আমি তো তোমাকে মেইনটা বলে দিলাম, তোমাকে জানতে চাইবে কয়েকটা উদাহরণ দাও এবং একটা বর্ণনা করো, বলবে যে কয়েকটা উদাহরণ দাও, যে কোনো একটা বর্ণনা করো। ঠিক আছে, এখানে 4টার কথা বলা আছে। আমি 4টার কথাই তোমাকে, এটা তোমাকে রিডিং এইটাই তোমাকে পড়তে হবে। হ্যাঁ, এখন তারপর আরেকটা তোমাকে প্রশ্ন করবে, সেটা হলো যে সেই প্রশ্নটা বেশ ভালো, সেটা হলো পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি হার্মফুল হতে পারে। দেখো এইটাই তোমাকে প্রশ্ন করবে, হোয়াই ক্যান পজিটিভ ফিডব্যাক মেকানিজম বি হার্মফুল। পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি হার্মফুল হতে পারে? কিভাবে?
দেখো এইটা একটা ভিসিয়াস সাইকেল তৈরি করতে পারে। এইটাই তোমাকে জিজ্ঞাসা করবে, তুই বলবে ইয়েস পজিটিভ ফিডব্যাক মেকানিজম ক্যান লিড টু আ ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেল মানে কি? ভিসিয়াস সাইকেল হলো অনেকটা চোরাবালির মতো। আমরা কখনো চোরাবালিতে পড়িনি, চোরাবালি তুমিও নিশ্চয়ই পড়ো নাই। চোরাবালিতে তুমি যত নড়াচড়া করবা তুমি আরো গভীরে ডুবে যাবা, তুমি যত নড়বা বের হওয়ার চেষ্টা করবা তুমি তত আরো ডুবে যাবা। ভিসিয়াস সাইকেল, দুষ্ট চক্র। চক্র এটা এমন একটা চক্র যেই চক্রটা চললে আরো খারাপ হবে জিনিসটা। যেমন দেখো এখানে কিভাবে বলা হয়েছে, ধরো তুমি একটা ট্রমার শিকার হলা। সাপোজ আ মেন হ্যাজ এ ট্রমা, তার একটা ট্রমা হলো, তার কি হলো, ব্লাড লস হইলো, তার বডি থেকে রক্ত বের হয়ে গেল। রক্ত বের হয়ে গেলে কি হবে, আমাদের ব্লাড ভলিউম কমে গেলে, রক্ত বের হয়ে যাওয়া মানে কি ব্লাড ভলিউম কমে যাওয়া, আর ব্লাড ভলিউম যখন কমে যাচ্ছে চাপ, রক্তের চাপ তৈরি করার ক্ষমতাও তো কমে যাবে। 5 লিটার রক্ত এই রক্তনালীর গায়ে যেই চাপ দিবে, 2 লিটার রক্ত সেই রক্তনালীর গায়ে তো আর একই চাপ দিবে না, বা 4 লিটার রক্ত সেই রক্তনালীর গায়ে তার চেয়ে কম চাপ দিবে। তার কি হলো, তার চাপটা কমে গেল, ব্লাড প্রেশার কমে গেল, তার ব্লাড প্রেশার কমে গেল। যখনই ব্লাড প্রেশার কমে যাবে, তোমরা এখনই তোমাদেরকে আমি আর মানে অঙ্ক দিয়ে প্যারেশানি করব না, বাট কার্ডিয়াক আউটপুটের একটা সূত্র আছে যেটার সাথে ব্লাড প্রেশারের একটা সম্পর্ক আছে। সূত্রটা জাস্ট দেখে নাও, দেখে নিলে যাতে তুমি জাস্ট বই গেল, দেখাতে গেলে ওটা হ্যাং করে যাবে। আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার কমে গেল, এখানে দেখো কি ঘটনা ঘটে। সূত্রটা হলো এই রকম যে ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট গুণন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এটা তোমরা জাস্ট কার্ডিওলজি শুরু হলেই বুঝতে পারবা এই অংশটুকু। হার্টের আউটপুট কতটুকু হবে সেটার সাথে ব্লাড প্রেশারের সম্পর্ক আছে। এই যে এই সম্পর্ক বিপির সাথে এর এই রকম একটা সম্পর্ক। তো আপাতত যেটা বোঝার চেষ্টা করি সেটা হলো যে খুব নর্মালি তো বোঝা যায় যে আগে হার্ট প্রতি মিনিটে, আগে হার্ট কি করতো, আগে হার্ট দেখো, আগে হার্ট প্রতি মিনিটে 70 ml ব্লাড বের করতো, 70 ml ব্লাড প্রত্যেকটা স্ট্রোকে, প্রত্যেক স্ট্রোকে 70 ml ব্লাড বের করতো। বা আমরা বলতে পারি যে প্রত্যেক মিনিটে 5 লিটার ব্লাড হার্ট পাম্প করতেছে। বডিতে ব্লাড আছে কতটুকু, 5 লিটার, তাহলে হার্ট প্রতি মিনিটে 5 লিটার ব্লাড পাম্প করতেছে। অলরেডি তো তার ব্লাড লস, তাহলে সে এখন পাম্প করবে কত, সে এখন পাম্প করবে 4 লিটার। 4 লিটার যখন সে পাঠাবে, হার্টের নিজের মাসেল সেও তো কম রক্ত পাবে। আগে হার্টের মাসেল ধরো 100 ml ব্লাড পাইতো নিজে বাঁচার জন্য, কিন্তু যেহেতু অলরেডি কমে গেছে সে এখন কত পাবে, সে পাবে 80 ml। সে কি পাবে, সে 80 ml পাবে। ফলে তার কাজ করার ক্ষমতা আরো কমে যাবে, তার কাজ করার ক্ষমতা কি হবে, আরো কমে যাবে। অক্সিজেন, কারণ হার্টে তো অক্সিজেন কম যাচ্ছে, ফলে হার্টের ফাংশন আরো পড়ে যাবে, ফলে বিপি আরো কমে যাবে। আরো যখন কমে যাবে, বারবার তো একই ঘটনা, সে যত পাম্প করতেছে। এখন এখানে একটা ছোট্ট একটা বিষয় আছে যেই কথাটা এই জায়গায় সিরিয়াসলি বলা নাই, সেটা হলো যখন ব্লাড প্রেশার কমে যায় প্রথম দিকে কার্ডিয়াক আউটপুট বাড়ার চেষ্টা করে, কারণ ব্লাড প্রেশারটাকে ঠিক করার চেষ্টা করে সে। কারণ ওই যে সূত্রটা বললাম, বিপি ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট গুণন টিপিআর। প্রথমে সে চেষ্টা করে ব্লাড প্রেশারটাকে ঠিক করার। যখন সে জোরে পাম্প করবে, শুরুর দিকে সে যখন জোরে পাম্প করবে, খেয়াল করো, তখন ধরো এখানে ট্রমা আছে, একটা ব্লাড বের হচ্ছে। ধরো তোমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট শিকার হয়েছো, রাস্তায় পড়ে আছো। এই বল্টু একটা অ্যাক্সিডেন্টেই তার শরীর থেকে অলরেডি 1 লিটার ব্লাড পার হয়ে গেছে। হার্ট কি চাইবে, ব্লাড প্রেশার কমে গেছে, হার্ট চাইবে ব্লাড প্রেশারটাকে বাড়াইতে। ব্লাড প্রেশার বাড়াতে হলে এই যে ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট গুণন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। সে এইটা যদি বাড়ায় তাহলে ব্লাড প্রেশার বাড়বে। সে যখন কার্ডিয়াক আউটপুট বাড়াইতে চাইবে, ভাই এই সে আরো রক্ত বডি থেকে বেশি বেশি পরিমাণে বের হয়ে যাবে। সে যত ব্লাড প্রেশার বাড়াতে চাইবে, বডি থেকে তো তত ব্লাড লস বাড়বে, কারণ ওর তো এখানে রক্তনালী ছিঁড়ে গেছে, তাই না? প্রেশার কম থাকলে বরং রক্ত কম প্রেশারে বের হতো,
চিন্তা করছো, মানে বডি তো একটা বিপদের মধ্যে আছে। হার্ট ভাববে যে এর ব্লাড প্রেশার কম কেন, এটা আমি বাড়াবার চেষ্টা করি, কিন্তু যখন এসে ব্লাড প্রেশার বাড়াবে তখন বডি থেকে আরো ব্লাড বের হয়ে যাবে। যখন আরো ব্লাড বের হবে তখন বডিতে ব্লাডের ভলিউম আরো কমে যাবে, ফলে ব্লাড প্রেশার আরো কমে যাবে। হার্ট কার্ডিয়াক আউটপুট বাড়াবার চেষ্টা করবে কিন্তু বাড়বে না, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমতে থাকবে। তার মানে এই যে ব্লাড লস শুরু হয়েছিল, ব্লাড লস যেই পথে শুরু হয়েছিল প্রথমে 1 গুণ যাচ্ছিল, কিন্তু হার্ট এটাকে মেকআপ করতে গিয়ে সেটা লস কয় গুণ করে দিল? 5 গুণ। ব্লাড লস প্রথমে যেমনে ছিল এইভাবে 1 লিটার যাইতো, কিন্তু হার্ট ভাবলো কিরে ব্লাড প্রেশার কম কেন এর, আমি এটা বাড়াবার চেষ্টা করি, আমি কার্ডিয়াক আউটপুটকে একটু বাড়াবার চেষ্টা করি। সে যখনই কার্ডিয়াক আউটপুট বাড়াবে ব্লাড প্রেশার একটু বাড়বে। একটু ব্লাড প্রেশার বাড়া মানে কি? আরো বেশি ব্লাড লস হওয়া। আলটিমেটলি হার্ট যত চেষ্টা করবে ও নিজের মৃত্যু নিজে ডেকে আনবে। দিস ইজ কল্ড আ ভিসিয়াস সাইকেল। এইটাই হলো ভিসিয়াস সাইকেল। বুঝাতে পারলাম? যদি কোনো কারণে এই পজিটিভ ফিডব্যাক মেকানিজম আনরেগুলেটেড হয়ে যায় তাহলে আলটিমেটলি ডিস্ট্রাকশন ডেকে আনে, ডিস্ট্রাকশন। তো এই উদাহরণটা দিয়ে এটাকে বর্ণনা করা হয়। ঠিক আছে, পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এমনকি তুমি চাইলে এই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলাকেও পজিটিভ ফিডব্যাক মেকানিজমের উদাহরণ বলতে পারো। কারণ নর্মালি এটা তো এই যে তোমার ব্রেইনের রক্তনালী একটা ব্লক হয়ে গেল, এটার নামই তো হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই রক্তনালীটা ব্লক হয়ে গেল, ভাইয়া এটা কেন হয়েছে? এখানে ব্লাড ক্লটিং ক্যাসকেড চালু হয়ে গেছে। স্ট্রোক একটা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের আনরেগুলেটেড পোর্শন। ওই জায়গায় ওটা তো বডিতে নর্মালি হওয়ার কথা না, কিন্তু বডিকে ওই লেভেলে নিয়ে গেছে, ওই জায়গায় ব্লক করে ফেলছে। পজিটিভ ফিডব্যাক মেকানিজম ক্যান বি ডিস্ট্রাকটিভ অ্যান্ড দ্যাট ইজ, এটা অনেকগুলো প্যাথোজেনেসিসের কারণ। তাহলে তোমাকে বেসিকলি জিজ্ঞাসা করবে, তাহলে তুমি আমাকে বলো তো এই দুটো মেকানিজমের গ্রস পার্থক্য কি? তাকায় দেখো, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মেইন উদ্দেশ্য হলো স্টেবিলাইজেশন, বডিকে ইন্টেরিয়র এনভায়রনমেন্টটা মেনটেন করা। পজিটিভ ফিডব্যাকের কিন্তু এটার সাথে পজিটিভ ফিডব্যাক কিন্তু চায় অ্যাম্প্লিফিকেশন, একটা ঘটনাকে বাড়ানো। উদাহরণ এক্সাম্পল তো অনেকগুলো তুমি দিলা। নেগেটিভ ফিডব্যাক বেশিরভাগ সিস্টেম কোনটা অ্যাডপ্ট করে? নেগেটিভ ফিডব্যাক। বডির যতগুলো সিস্টেম আছে, কি কি সিস্টেম আছে? নার্ভাস সিস্টেম, রাইট, সার্কুলেটরি সিস্টেম, হার্ট, তাই তো, আমাদের হেমাটোলজিক্যাল সিস্টেম, ব্লাড, মাস্কুলার সিস্টেম, ইন্টেগুমেন্টারি, উপরে যে আবরণ, এন্ডোক্রাইন সিস্টেম, সবগুলো সিস্টেমে, আমি তো তোমাদেরকে উদাহরণ দিলাম, সবগুলো সিস্টেম মূলত নেগেটিভ ফিডব্যাকটা তারা কাউন্ট করে। পজিটিভ ফিডব্যাকটা সেখানে রেয়ার। নেগেটিভ ফিডব্যাক সেলফ লিমিটিং। নেগেটিভ ফিডব্যাকটা সেলফ লিমিটিং, মানে নিজেই বড় হয়ে নিজেই কমায় ঠিক করে ফেলবে। নিজে কমে গেলে এটা যেই মুহূর্তে ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেল সে বন্ধ হয়ে যাবে। পজিটিভ ফিডব্যাক অনলি ইফ ইন্টারাপ্টেড, প্রসেসটা বাচ্চাটা এক্সপালশন হওয়ার পর গিয়ে সেটা থামে, বা পজিটিভ ফিডব্যাক মেকানিজমকে অনলি ইফ ইন্টারাপ্টেড বলতে ডিরেক্টলি যে অনলি ইফ ইন্টারাপ্টেড বলতে ওই জিনিসটা ধরো শেষ হয়ে গেল, মানে বাচ্চাটাকে বের করা দরকার, বের করে দেওয়ার পর গিয়ে শান্ত, অটোমেটিকও শান্ত হয়ে যাবে না। তো ইন্টারাপশন বলতে যে আমরাই ইন্টারাপশন করবো ব্যাপারটা তা না, মানে ম্যানুয়াল ইন্টারাকশন বাইরে থেকে করতে হবে ব্যাপারটা তা না। কিন্তু এইটা যেমন সেলফ লিমিটিং, এখানে যেরকম বলা হয় যে এটা একদমই বিপি হলে ঠিক হয়ে যাবে, এইখানে ব্যাপারটা যতগুলো দেখলা যে ভয়ঙ্কর, হার্ট যখন মরে গেল তখন যায় বন্ধ হবে, ও কিন্তু থামবে না, খেয়াল করো। এ বডিকে স্টেবল করা মাত্র ঠিক হয়ে গেল। পজিটিভ ফিডব্যাক, ওই যে ট্রমার মাত্র যেটা পড়লাম, ও কিন্তু ওখানে থেমে থাকবে না। একটা স্ট্রোক হওয়ার আগ মুহূর্ত স্ট্রোকটা হয়ে গেল, রক্তনালীটা ব্লক হলো, ইন্টারাপশন যখন হয়ে গেল, প্রসেসটা তখন গিয়ে প্রসেসটার লাস্ট মুহূর্তে, এটার নাম ইন্টারাপশন, মানে প্রসেসটা শেষ, তখন গিয়ে বলবে যে এবার তোর দিছি 12টা বাজায়। তো পজিটিভ ফিডব্যাক বেশিরভাগ সিস্টেমে আমাদের কিছু পজিটিভ জায়গায় কাজ করে, কিন্তু এটার কিন্তু ভয়ঙ্কর কিছু ইফেক্ট আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই। কিন্তু নেগেটিভ ফিডব্যাক মোস্টলি এটা বডির ভালোর জন্য, বডিকে দুটাই বডিকে ভালো রাখার জন্য কাজ করে। কিন্তু আনরেগুলেটেড পজিটিভ ফিডব্যাক ক্যান বি আনরেগুলেটেড, পজিটিভ ফিডব্যাক ক্যান বি ভিশিয়াস,
ক্যান বি ভিশিয়াস। তা আমি তোমাদেরকে এইখান থেকে আমি আবারও বলছি, ইশরাত জাহান বলেছে আপনার পড়ানোর পর এখন অনেক সহজ হয়েছে, কলেজের টিচাররা যদি আপনার মতো পড়াতো, মানে আমি ভালো পড়াই কিনা সেটা না হয় আমি না গেলাম, তবে বেশিরভাগ কলেজের শিক্ষকরা যে ভালো পড়ান না আমি এটা 100% নিশ্চিত। সেটা ডিএমসি হোক আর সিএমসি হোক আর চাঁদপুর মেডিকেল হোক নীলফামারী মেডিকেল হোক, কারণ পড়ানো এটা একটা আলাদা বিষয়, ডাক্তারি করা এটা সম্পূর্ণ আলাদা। মানে ভালো ডাক্তার হলেই যে ভালো শিক্ষক হবে নট ম্যান্ডেটরি। এবং এমবিবিএসে 100 জন স্টুডেন্টের মনোযোগ ধরে রাখার জন্য যে লেভেলের স্টাডি আমাদের করা দরকার বা আমাদের প্রেজেন্টেশন স্কিল যেরকম থাকা দরকার, আমাদের বেশিরভাগ শিক্ষক এই ধরনের ট্রেনিং তারা করেন না, বা আমাদের বেশিরভাগ শিক্ষক এগুলোর প্রতি আগ্রহ পান না। সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায়, সত্য কথা এটা আমি আমার হৃদয়ের কষ্ট থেকে বললাম, তুমি যদি ক্লাসটাতে আগ্রহী না পাও স্যারের কথাটা শুনতে, ম্যাডামের কথাটা শুনতে, তোমার কিন্তু এই ক্লাসটা থেকে শিখতে মন চাইবে না। এসে তুমি যদি স্লাইড রিডিং পড়ো, তুমি যদি শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দ তৈরি করতে না পারো যে আজকে তোমাদেরকে আমি একটা দারুণ জিনিস শেখাবো যেটা তুমি আজকেই লাইভ ডেমনস্ট্রেশন যে কোনো রোগীর উপরে করতে পারবা, দেখবা মানুষ সব আনন্দ নিয়ে তোমার ক্লাসটা করবে। এই গতানুগতিক রিডিং পড়াই দিলাম, স্লাইড থিওরি পড়ালাম, এইভাবে মেডিকেল পড়ে খুব বেশি হয় না, এবং এই পড়াটা তোমার মনেও থাকবে না, ওই শিক্ষকটাকে তোমার মনে থাকবে না, বা মনে থাকলেও একটা বাজে স্মৃতি হিসেবে মনে থাকবে। এটাই হলো কথা। তো এই জন্যই আমরা তো হোয়াইট কোট ক্রু এর এই কোর্সটা চালু করেছি। আমি আজকে ক্লাস নিলাম, কালকে বিকালবেলা ফাহাদ ভাই তোমাদের স্টারনাম আইটেমটা গুছিয়ে দিবেন। আমি জানি না তোমাদের কেমন লাগলো, তোমরা এই আইটেমে আরও বেশ কিছু প্রশ্ন করবে, তবে এই যে কয়েকটা প্রশ্ন, হোয়াট ইজ হোমিওস্টেসিস, হোয়াট ইজ নিয়ারলি কনস্ট্যান্ট, হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট, হোয়াই ইসিএফ ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট, হোয়াট ইজ মিলিও ইন্টেরিয়র, what is negative feedback, what is positive feedback, name some example of negative feedback, name some example of positive feedback, why positive feedback mechanism can sometimes be harmful। এই যে 10টা প্রশ্ন, এর বাইরে এইটা ছাড়া তোমার ফার্স্ট আইটেম যাবে না। এর বাইরে যা প্রশ্ন আছে সেগুলো ভুংভাং, সেগুলো তোমার খুব একটা প্রয়োজন নাই। পড়তে পারো, আইটেমে সারা ধরতেও পারে, গাইটনের প্রত্যেকটা লাইন থেকে একটা প্রশ্ন করতে পারে, বাট এই কয়েকটা তোমাকে পারতে হবে। সো আমি জানি না, আমি অনেকদিন পরে ফিজিওলজি পড়ালাম, আমি ইউজুয়ালি তো ফিজিওলজি পড়াই না, ইউজুয়ালি তো আসলে এমবিবিএস তো পড়ানোই হয় না, বাট আমরা শুরু করেছি এই প্ল্যাটফর্মটা, আমরা সিরিয়াসলি শুরু করলাম। আমরা এই প্ল্যাটফর্মটা কিন্তু ফাহাদ ভাই এবং আমি এটাকে সিরিয়াসলি আমরা শুরু করেছি, এবং তোমাদের কলেজ ক্যাম্পাস অ্যাম্বাসেডর আগামী দিন থেকে, এই সপ্তাহ থেকে আবার দেওয়া শুরু হবে। আমরা কিন্তু অ্যাক্টিভলি উই আর কিন্তু অ্যাক্টিভলি ব্যাক অন ট্র্যাক। সো তোমরা যদি সাপোর্ট করো ভাই, তোমরা যদি অ্যাক্টিভ থাকো, তাহলে আমরা তোমাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী। ক্লাস করলে লজ্জা লাগে, ক্লাস করতে লজ্জা লাগে, এরকম যদি হও তোমাকে দিয়ে উন্নতি হবে না। মানে তুমি যদি মনে করো যে ভাইয়া এই বয়সে অনলাইন ক্লাস করব, এই বয়সেই মানুষ অনলাইন ক্লাস করে, এটাই তোমাকে বললাম। আর তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, হোয়ার এভার ইউ গো, হোয়াট এভার ইউ ডু ফর ফিজিওলজি, east or west, গাইটন ইজ বেস্ট। সো গাইটন অবশ্যই একবার ফার্স্ট ইয়ারে পড়ে ফেলার চেষ্টা করবা, ফার্স্ট প্রফের আগে গাইটনের থিওরিগুলো অ্যাটলিস্ট পড়ে ফেলার চেষ্টা করবা, তাহলে তোমার বেসিকটা ডাক্তার হিসাবে, ভবিষ্যতে একজন কনফিডেন্ট চিকিৎসক হিসাবে তুমি আত্মপ্রকাশ করতে পারবা বলে আমি বিশ্বাস করি। বুঝতে পেরেছ? সো প্রিয় ভাই ও বোনেরা, তোমাদেরকে দাওয়াত দিলাম, যারা মনে করছো যে ফার্স্ট কার্ডে আমি ভাইয়া ভালো প্রিপারেশন নিতে চাই আপনাদের সাথে, তোমাদেরকে আমি কোর্সে এনরোল করার দাওয়াত দিয়ে দিলাম, অফিসিয়াল দাওয়াত। কোর্সটা তো চালু করেই ফেলেছি। এই কোর্সে প্রথম 100 জন 1500 টাকায় ভর্তি হতে পারবে। আমি জানি না কতজন ভর্তি হয়েছে। প্রথম কোর্সে আমাদের সাথে 590 জনের মতো যুক্ত আছে। এটা আবার ভেরিফিকেশন লাগবে, আমি মোবাইল থেকেই দেখাই দিচ্ছি। তো তোমরা জাস্ট একটা ইমেল দিয়ে লগ ইন করবে, করে যুক্ত হতে পারো। আমরা চেষ্টা করবো ফার্স্ট কার্ডটা তোমাকে মুখে তুলে খাওয়াতে, কারণ মুখে তুলে অনেকেই বলতে পারবে মুখে তুলে খাওয়ানো কেন, কিন্তু বললাম তো আমাদের টিচাররা তো আসলে খুব বেশি এফিসিয়েন্ট না ভাই। মুখে তুলেই খাওয়ার যাই খাওয়াই, তোমাকেই তো পরীক্ষার খাতায় তোমাকে তো রান্না করে আসতে হবে। পড়াটা বুঝে ফেললে পড়াটা খুবই সহজ। ওকে, আর এই কোর্স কি ভাই করতেই হবে এমন কিছু না, তুমি যদি করতে চাও। ও 40 জন এনরোল করেছে, ফ্যান্টাস্টিক, ওয়াও।
আমি জানতাম না, আমি কালকে রাতে দেখছিলাম ওদের 20 জন, আজকে 20 জন যুক্ত হয়েছো, ওয়াও মানে ওয়াও। তো তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আমি চেষ্টা করব এই কোর্সের ফিজিওলজি অনেকগুলো ক্লাস নেওয়ার, আই উইল ট্রাই যে বেশিরভাগ ফিজিওলজি অনেকগুলো ক্লাস নেওয়ার। হ্যাঁ, জারিন স্বচ্ছ ও নিবে, ও বায়োকেমিস্ট্রিও নিবে, এবার আয়মান আমার সাথে কিছু ফিজিওলজি ক্লাস নেবে। তো তোমাদের আগের কোর্সে 2 একজন বলেছে ফিজিওলজির উন্নত করেন, তো ফিজিওলজি আমি দেখার চেষ্টা করবো। এখন আমার ক্লাস তোমার পছন্দ হচ্ছে কিনা সেটা তো ফিডব্যাকে জানাতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। তোমরা এই বয়সে যে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করলা, তোমাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে অনলাইন ভালোবাসা। যাদের ক্লাস শুরু হয়ে গেছে, প্রথম 3 মাস জীবনের প্রিশিয়াস মোমেন্ট, এটা এনজয় করার চেষ্টা করো। একটু চাপ থাকবে আগামী 3 মাস, বাট এই চাপটাকে এনজয় করার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।